রেকর্ডার জানি কে? দীপন। কিরে দীপন, তোর পড়ে কেমন হলো আজকে আইসিটি? আর আচ্ছা, আর আর কেউ নিবা ব্যাকআপ রেকর্ড? জুবান নে তাইলে, জুবাইর তুই ব্যাকআপ রেকর্ডে থাক, তুইও রেকর্ড কর। ওকে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ দিছি দেখ। আচ্ছা, তো যেটা বলতেছিলাম স্যার, এই যে আমরা হচ্ছে আজকে অধ্যায় একের বাকি ম্যাথ গুলো করবো। হ্যাঁ, আমরা তো কালকে হচ্ছে লাস্ট পর্যন্ত মানে লাস্টের ম্যাথ গুলো করছিলাম, আজকে হচ্ছে তারপরের ম্যাথ গুলো করবো। তো তোমরা সবাই সুন্দর করে হেডিং দাও একটা, যে তোমার হচ্ছে ঘনমাত্রা নির্ণয়। প্রথমে হেডিং দাও ঘনমাত্রা নির্ণয়। ঘনমাত্রা নির্ণয়। হুম, এরপর লেখো স্যার 1 নাম্বার, শতকরা এককে ঘনমাত্রা নির্ণয়। শতকরা এককে ঘনমাত্রা নির্ণয় দিছো হেডিং। এই ব্ল্যাক স্ক্রিনও দেখা যায় মনে হয় না? জি ভাইয়া। হ্যাঁ গুড, ব্ল্যাক স্ক্রিন দেখা যায়। হেডিং দিয়ে দাও শতকরা এককে ঘনমাত্রা নির্ণয়। আচ্ছা, তো এই যে শতকরা এই অঙ্কগুলো কি তোমরা করছিলা 9-10-এ? ডাব্লিউ বাই ডাব্লিউ বা ডাব্লিউ বাই ভি দিয়ে কিছু, এগুলো কি তোমাদের 9-10-এ করা হয়েছিল? কে কিছু কষ্ট থাকেন বাপ, কবি তো করলে যে বাই করছি নাহলে না বাই করি নাই। আচ্ছা, সো আমি হচ্ছে ধরে নেই তোমরা 9-10-এ কেউ কিছু করো নাই। হ্যাঁ, আচ্ছা, তো ওগুলো করব তার আগে আমার হচ্ছে লাস্ট ক্লাসে একটা অঙ্ক করানো বাকি ছিল, ওই অঙ্কটা হচ্ছে আমরা করাই নেই। হ্যাঁ, লাস্ট ক্লাসে একটা অঙ্ক করানো বাকি ছিল, অঙ্কটা আমরা করাই নেই। ঠিক আছে, সো অঙ্কটা কেমনে করে চলো দেখি আমরা। হ্যাঁ, অঙ্কটা লিখো যে হচ্ছে অধ্যায় 1 কেমিস্ট্রি অধ্যায় 1। আচ্ছা, আমার মনে হয় কি এটা আলাদা প্লেলিস্ট বানানো উচিত প্রতিটা সাবজেক্টের জন্য। একটা নিউ নিয়ে নেই, নিউ নোটবুক, নিউ পেজ, নাম দেওয়া যায় না এগুলার। ভিউ, পেজ কালার, মোর কালার, ব্ল্যাক, রিনেম পেজ। কেমিস্ট্রি ফার্স্ট পেপার, ডান। ওকে, হ্যাঁ। তো স্যার এই যে স্যার, তাহলে যে এখন তোমরা যে আমাদের যে প্রথম পত্র না, যে অধ্যায় 1, আচ্ছা আমার প্রতিটা সাবজেক্টের জন্য এবার আলাদা আলাদা লাগ থাকলে ভালো হবে পরে। আচ্ছা হ্যাঁ, সো কোশ্চেন লিখো স্যার। কোশ্চেনটা কি? কোশ্চেন হলো 60 মিলিলিটার 0.5 মোলার HCl, 40 মিলিলিটার 2 মোলার HCl এবং 20 মিলিলিটার 1 মোলার HCl দ্রবণকে মিশ্রিত করে। হ্যাঁ, আদনানকে অ্যাকসেপ্ট করেন। আমার তো কাউকে এক্সেপ্ট করা লাগবে না, ইয়া করা তো ওয়েটিং রুম তো ডিসেবল করা, ওয়েটিং রুম তো ডিসেবল করা বস। তাহলে মনে হয় ওর নেটে প্রবলেম। হ্যাঁ, অন নেটে প্রবলেম, ওয়েটিং রুম ডিসেবল করা। আমি তো কাউকে তোদের কাউকে অ্যাকসেপ্ট করি না, তোরা অটো ঢুকে গেছিস। ঠিক আছে, দ্রাবক যোগ করে দ্রবণের আয়তন, দ্রাবক যোগ করে দ্রবণের আয়তন। ভাইয়া হ্যাঁ ভাইয়া। ভাইয়া আগের দিনের রেকর্ড দেখে আমি ওই লাস্টের ম্যাথটা বুঝতে পারিনি, আপনি যেটা বলছিলেন অনেক ইম্পর্টেন্ট। কোনটা কোনটা? ভাই ওই যে 50 ml সেমিমোলার দ্রবণের। আচ্ছা, ওটা আমরা দেখাই দিব না, সমস্যা, ওটা তো আসছে নোটে। কোন জায়গায় বুঝা নাই?
ভাইয়া একদম ফার্স্টের 2টা লাইন। আচ্ছা ঠিক আছে, আমরা দেখাচ্ছি, আগে এটা করে নেই, ওটা আচ্ছা দেখাচ্ছি একটু, এটা শেষ করে দেখাচ্ছি। হ্যাঁ তাহলে এই যে এই অঙ্কটা নিজের ট্রাই করো কিভাবে হবে। মানে হচ্ছে আমার একটা পাত্রের মধ্যে 60 মিলিলিটার 0.5 মোলার HCl ছিল, আর একটাতে এত HCl ছিল, আর একটাতে 20 মিলিলিটার 1 মোলার HCl ছিল। তুমি তিনটাকে মিশাইছো। এখন একটা জিনিস খেয়াল করো, তিনটাকে মিশাইলে কত হয়? 60, 40 মানে 100, 100 আর 20 মানে কত? 120। তো ওই 120 এর সাথে তুমি হচ্ছে আরো পানি মিশাইছো, পানি মিশিয়ে দ্রবণের আয়তন কি করছো? 250 মিলিলিটার বানাইছো। তুমি হচ্ছে দ্রবণের আয়তন 250 মিলিলিটার বানাইছো। প্রশ্ন হচ্ছে এই যে ওইটার ঘনমাত্রা কি হবে, এটা হচ্ছে প্রশ্ন। তো করে ফেলেন স্যার, পারা উচিত। এবং আমি স্যার তোমাদের যে অঙ্কগুলোই করাবো, তুমি মনে করো পরীক্ষার সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্কগুলোই করাবো, ঠিক আছে? এবং আমি যে অঙ্কগুলোই করি না কেন, মনে করবো এগুলো কোথাও না কোথাও আসছে, এবং সেটা অবশ্যই বিভিন্ন ভর্তি পরীক্ষায়। হ্যাঁ, কারণ ভর্তি পরীক্ষা ভাইয়া হচ্ছে অ্যান্সার কি 0.52? হ্যাঁ আবার বলো। অ্যান্সার কি 0.52? হ্যাঁ 0.52, ঠিক আছে। সাত অঙ্ক না, আনসার হচ্ছে 0.52, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ এটা দিয়ে কি শুরু হয়েছে? হ্যাঁ এটা দিয়ে শুরু হলো। আচ্ছা কি পারছো তোমরা? জি ভাইয়া। হ্যাঁ দেখো এটা কেমনে করে। মনে রাখবা স্যার, আমার যদি, আবার বলি, তুমি যদি দেখো আমার এখানে সেম জিনিস আছে, সেম জিনিস এখানে কি আছে, এখানে সেম জিনিস আছে, মানে সব জায়গায় হয় HCl আছে, বা কস্টিক সোডা আছে, বা সালফিউরিক অ্যাসিড আছে, বা যা মন চায় তাই আছে, কিন্তু সবগুলো একই জিনিস। যদি একই জিনিস থাকে ওই কেসে আমরা এই সূত্রগুলো ইউজ করতে পারি। V1S1 plus V2S2 plus V3S3 is equal to V4S4। এখানে V4 হচ্ছে একদম শেষ আয়তন, S4 হচ্ছে একদম শেষ ঘনমাত্রা, ঠিক আছে? যদি আমার এরা এক থাকে তাহলে আমি এই ফর্মুলা ইউজ করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া আমার যদি এক না থাকে তখন কি করব, ওটাও দেখাচ্ছি। এক না থাকলে কি করবা, বাট এক থাকলে ইজি, এক থাকলে খুব ইজিলি করা যায়। হ্যাঁ, তো কি বললাম যে V1S1 plus V2S2 plus V3S3 is equal to V4S4, ঠিক আছে? ওই যে আমরা এই ফর্মুলা পড়ছি না, যে আমার শুরুতে আমার হচ্ছে ব্যাপারটা হচ্ছে একদম শুরুতে তোমার ঘনমাত্রা এবং আয়তনের গুণফল ইজ ইকুয়াল টু একদম শেষে ঘনমাত্রা এবং আয়তনের গুণফলের সমান। মিশ্রিত করার আগে আমার হচ্ছে এই যে এগুলো ছিল হচ্ছে ঘনমাত্রা আয়তনের গুণফল, ঘনমাত্রা আয়তনের গুণফল, ঘনমাত্রা আয়তনের গুণফল, আর এটা হচ্ছে মিশানোর পরে ঘনমাত্রা এবং আয়তনের গুণফল, এরা সমান হবে। এখন মানগুলো বসায় দাও। 60 into 0.5 plus 40 into 2 plus 20 into 1 is equal to V4 এর মান কত? 250। S4 এর মান আমি জানি না, ক্যালকুলেশন করো। এখান থেকে ক্যালকুলেশন করলে আমার এই যে ঘনমাত্রা চলে আসবে 0.52 মোলার। ক্যালকুলেশন করলে আমার ঘনমাত্রা চলে আসবে 0.52 মোলার। আমি কি স্যার তোমাদেরকে বুঝাইতে পারছি? ক্লিয়ার তোমরা? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। ওকে, সো এইটুক তোলাইলে বলবা, আমি একটু কোশ্চেনটা মডিফাই করব। এইটুক তোলাইলে বলবা, তোলা হয়েছে এইটুক? এইটুক জি তোলাইলে, ভাইয়া। আচ্ছা গুড। আচ্ছা এখন ভাইয়া সবগুলো HCl কে এক মানে 1 মোল HCl এ আইনায় সব করা যাবে না? মানে হ্যাঁ হ্যাঁ যাবে যাবে যাবে, আমি বলি শোন, যাবে তুই যদি চাস। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম আদনান, কি অবস্থা? মানে এই যে এক মোলের কথা কি নাহিন বললি? জি ভাইয়া। হ্যাঁ, তুই চাইলে এমনও করতে পারোস, মানে আমি ম্যাথ গুলো অমনে করতাম আর কি। তাহলে মানে ওই স্টাইলে ম্যাথ করলে যত ধরনের ম্যাথ হোক সব হয়ে যায় আসলে ওই এক টাইপের মধ্যে। এই যেমন জন্যই ধর, ভাইয়া বলতেছিলাম। হ্যাঁ এটা মোলার HCl, এটাকে আমরা কি লিখতে পারি? গুণ দেই 60 আর হ্যাঁ 0.5 কত আসে? 30। 30 মিলিলিটার। হ্যাঁ 30 মিলিলিটার 1 মোলার HCl, তাই না নাহিন? জি আচ্ছা, ভাইয়া। এরপর কি আছে? 40 মিলিলিটার 2 মোলার HCl, এটাকে আমি কি লিখতে পারি? 20 মিলিলিটার 1 মোল। 20 মিলিলিটার, এই 20 80 তো, সরি ভাইয়া 80 80 মিলিলিটার
1 মোলার HCl। আর এরপরে এই যে আমার 20 মিলিলিটার 1 মোলার, এটা 1 মোলারে আছেই তাই না? জি ভাইয়া। এটা তো প্যারা নাই। এই যে এটাকে 20 মিলিলিটার 1 মোলার HCl আনলাম। তো এই যে তাহলে কত আসে দেখতো, 130 না? জি ভাই। 130 মিলিলিটার 1 মোলার HCl। তো তার মানে আমার এই তিনটা দ্রবণকে আমি যদি মিশাই তাহলে এরকম ইকুইভ্যালেন্ট কিছু একটা চলে আসে স্যার, তাই না? এরকম যেমন কিছু একটা চলে আসে। আর তাহলে আমরা এখন কি জানি? আমরা জানি V1S1 is equal to V2S2। V1S1 এর মান কত? এই যে 130 আর 1, শেষ আয়তন কত? 250 ইন্টু S2। এখান থেকে আমার S2 এর মান সেমই আসে না নাহিন? জি ভাইয়া। হ্যাঁ, 0.52 আসবে, ঠিক আছে। সো এমনে করাটা হচ্ছে বেটার অ্যাকচুয়ালি। বেসিক্যালি আমি তোদের দুইটাই শিখাচ্ছি, তুই যেমনে ক্রস এমনে করাটা বেটার কেন, কারণ আমি তোদের এখন যে অঙ্কটা দিব ওই অঙ্কটা এভাবে করা লাগবে, ঠিক আছে। আচ্ছা, তো চলো এই যে আমি এখন অঙ্কটা একটু মডিফাই করি। ভাই কি মডিফাই করবেন? মডিফাই করব যেটা সেটা হলো এইখানে আর এইখানে সালফিউরিক অ্যাসিড বসায় দাও, আর এখানে ধরো বসাও H3PO4। হ্যাঁ, এখন করো কি হবে, এখন করে আমাকে বলো কি হবে। এখন করো, এখন করে বলো কি হবে। এখন কিন্তু তুমি ডিরেক্টলি এই ফর্মুলা ফেলাইতে পারবে না, এখন তুমি ডিরেক্টলি এই ফর্মুলা ফেলতে পারবে না, তোমাকে এভাবে আসতে হবে, ঠিক আছে, এভাবে করতে হবে, তুলনা করে করতে হবে এখন। করো, করে আনসারটা আমাকে জলদি বলো কি হবে। প্রশ্নটা দেখি না। ও প্রশ্ন দেখবা, দেখো। হ্যাঁ, হইছে মাহা? জি ভাইয়া। ভাইয়া ভাই একটু একটু। কে আরবি, কি অবস্থা? চিটাগাঙ্গে তো চিল করতেছো না? না ভাই, চিল করতেছি না, আছি আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? আগের মতোই। আহ আচ্ছা স্যার দেখো, এই যে আমরা হচ্ছে অঙ্কটা করে দিই, হ্যাঁ। তো এখন স্যার আপনারা আমাকে বলেন, এই যে 60 মিলিলিটার 0.5 মোলার HCl, তাই না? সো এইটাকে হচ্ছে আমি এখন কি লিখতে পারি, গুণ দিয়ে দেই। 60 মিলিলিটার 0.5 মোলার HCl কে আমি কি লিখতে পারি, 30 মিলিলিটার। ভাইয়া লাস্ট লাইনটা কি ছিল? ঘনমাত্রা বের করো। হ্যাঁ হ্যাঁ, ঘনমাত্রা বের করো, ওই যে প্রস্তুত দ্রবণের ঘনমাত্রা বের করো। আচ্ছা, আমি এটা আবার শুরু থেকে লিখে দেখাই। আচ্ছা, তো এখন স্যার এই দেখো, এই যে আমি 60 মিলিলিটার HCl, এটাকে আমি কি লিখতে পারি, এটাকে আমি লিখতে পারি 30 মিলিলিটার 1 মোলার HCl, ঠিক আছে। কিভাবে করলাম, ওই যে 0.5 দিয়ে 60 কে গুণ দিছি, গুণ দেওয়ার পরে 30 আসছে। কথা বুঝা গেছে স্যার? ওকে, আচ্ছা, এখন কথা হলো এটাকে আমি কি লিখবো, এটাকে আমি কি লিখতে পারবো, এই যে 20 মিলিলিটার 1 মোলার সালফিউরিক অ্যাসিড, এটাকে কি লেখা যাবে বলো তো একজন? 40 মিলিলিটার 1 মোলার HCl। হ্যাঁ স্যার দেখো, আমার সালফিউরিক অ্যাসিড ও যখন যায়, ও যখন জলীয় দ্রবণে যায়, সালফিউরিক অ্যাসিড কয়টা H+ তৈরি করে? দুইটা। সালফিউরিক অ্যাসিড জলীয় দ্রবণে H+ তৈরি করে দুইটা,
অথবা সহজ কথায় আমি এটা বলতে পারি যে সালফিউরিক অ্যাসিড হচ্ছে HCl এর থেকে দ্বিগুণ শক্তিশালী বলা যায়, কারণ আমার HCl জলীয় দ্রবণে H+ উৎপন্ন করে একটা, জলীয় দ্রবণে H+ উৎপন্ন করে একটা, আর হচ্ছে আমার অ্যাসিডের জন্য H+টা হচ্ছে অনেকটা পাওয়ারের মতো, যার H+ যত বেশি তার পাওয়ার তত বেশি, যার H+ এর পরিমাণ যত বেশি তার পাওয়ার তত বেশি। আমি কি স্যার বুঝাইতে পারছি? ওকে, আচ্ছা। সো এখন এই যে আমার ভাইয়া হ্যাঁ ভাইয়া বলো। ভাইয়া আমরা কত দিয়ে গুণ করবো, এটা কি আমরা এভাবে বের করবো? হ্যাঁ হ্যাঁ, আমরা তো এভাবে বের করব যে আমার হচ্ছে, আমি দেখবো হচ্ছে যে ও জলীয় দ্রবণে কয়টা দেয়, ও হচ্ছে তোমার জলীয় দ্রবণে তোমার হইতেছে কয়টা প্রদান করে জলীয় মানে দ্রবণে ভাইয়া ও। যোজনী কত এভাবে? হ্যাঁ, অম্ন 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 করতে পারো, যোজনী কত, ওটা দিয়ে হচ্ছে গুণ দিবা, ওটা দিয়ে হচ্ছে কি করবা আচ্ছা ভাইয়া, তাহলে আমরা লাস্ট ক্লাসে যে একটা ম্যাথ করছিলাম 50 ml সেমিমোলার H2SO4 মিলিলিটার সেমিমোলার হচ্ছে H2SO4, ওখানে তো আমরা হচ্ছে H2SO4 কে জাস্ট 0.5 দিয়ে গুণ করে 25 ml আর 1 মোলার লিখছি, 2 দিয়ে গুণ করি নাই কেন? না 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 না, আমি বলি তুমি যখন তুমি সালফিউরিক অ্যাসিড থেকে HCl নিয়ে আসবা তখন, আর আমরা ওই মেয়ে তো সালফিউরিক অ্যাসিডকে সালফিউরিক অ্যাসিডে রাখছি, ওকে তার অন্য কিছু বানাই নাই, বুঝতে পারবে? ওকে, মানে বুঝা হচ্ছে গেছে? সালফিউরিক অ্যাসিড যখন বিক্রিয়া করবে তখন হচ্ছে আমরা 2 দিয়ে গুণ দিব, আর যদি না, মানে সেম বিক্রিয়া থাকে না, তখন দেখা আমরা বিজ্ঞান, দেখো একটা অঙ্ক বের করা যায়, এই অঙ্কগুলো অনেক প্রসেস করা যায়, করতে পারো অত তোমরা নাকও করতে পারো। আগে যে ফ্ল্যাগশিপ ম্যাথ করছিলাম ওই ম্যাথে তুমি, কিন্তু এই ম্যাথটাতে তোমাকে সালফিউরিক অ্যাসিড কোথায়, নিচেটা তো কস্টিক সোডার তো একটাই, অর্থ ক্ষমতা নাই আর, কি বুঝতে পারছো না? কস্টিক সোডার তো যোজনী এক না, সকে কি কোনো কিছুতে গুণ করা যাবে? বুঝছো না তিশা? অর্থ যোজনী এক, অর্থ দ্যাটস ওয়াই তো ওকে নিয়ে তুমি খেলতে পারবা না, যার যোজনী এক ওকে নিয়ে খেলা যায় না, ঠিক আছে? আচ্ছা, তো হ্যাঁ, গেল। আজকের ম্যাথের অ্যান্সার কি 1.24? আমি এই ম্যাথটা বানাই দিছি, এই ম্যাথের অ্যান্সার আমার খেয়াল নাই, চলো দেখি কি আসে। আচ্ছা, সো দেখো এই যে তো হচ্ছে নরমালি হচ্ছে দেখো 20 মিলিলিটার 1 মোলারকে গুণ দেই তাহলে কি আসে, কি আসবে? আমার হচ্ছে 40 দেখো, আর হ্যাঁ, আসবে। এখন এখানে একটা কথা আছে, কথা কি, কথা হইলো আমার এখানে ডিরেক্টলি 1 আছে দেখে অনেকের মনে ঝামেলা জাগলেও জাগতে পারে, যাতে কারো মনে ঝামেলা না জাগে দ্যাটস ওয়াই আমি প্রশ্নটা আরেকটু মডিফাই করি, কারো মনে যাতে ঝামেলা না জাগে এই কারণে প্রশ্নটা আমি একটু আরেকটু মডিফাই করি। এইটাকে তুমি 0.1 দাও, তাহলে কারো মনে আর ঝামেলা থাকবে না। এই যে এই কোশ্চেনটা চেঞ্জ করে 0.1 দাও ঘনমাত্রাটা, এখন 0.1 দেওয়া তবে ফেলাম। হ্যাঁ, 1 মোলার দিলে কি খুব একটা বেশি প্রবলেম হবে আমাদের, মানে না 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 ঝামেলাটা? না না, ঝামেলা না, প্রবলেম না, বুঝানোর জন্য আর কি, তোমাদের বুঝানোর জন্য বলতেছি। ধরো 0.1 আছে, আমার প্রথম কাজ কি, আমার প্রথম কাজ হচ্ছে এখানে 1 আনা, তাই না আরবি? আমি বলছি এখানে তুমি আগে 1 আনবা, এটা হচ্ছে তোমার প্রথম কাজ। 1 আনার জন্য কি করতে হবে? ওই যে এই ভাইয়া যে দুইটারে এইটা, গুণ দিতে হ্যাঁ হবে আর এটাকে একটা গুনতে হবে, হ্যাঁ মানে এটা গুণফলটা লিখতে হবে কোথায়, এটা গুণফল লিখতে হবে এই জায়গায়, এবং আর এখানে লিখতে হবে 1। সো 1 মোলার সালফিউরিক অ্যাসিড, এখানে তো আমি কোনো চেঞ্জ করি নাই, মানে আমি জাস্ট হচ্ছে 1 মোলার আনার জন্য চেষ্টা করছি। এখন 1 মোলার চলে আসার পর আমার কাজ কি, 1 মোলার চলে আসার পর আমার কাজ হচ্ছে সালফিউরিক অ্যাসিডকে HCl এ নিয়ে আসা। আমার তখন ওই যে সালফিউরিক অ্যাসিড 4 শক্তিশালী, মিলিলিটার আর 1 মোলার হবে। হ্যাঁ কারণ আমার সালফিউরিক অ্যাসিড তো শক্তিশালী, সালফিউরিক অ্যাসিড HCl থেকে কত গুণ শক্তিশালী, 2 গুণ শক্তিশালী, দ্যাটস আবার 2 দিয়ে গুণ করা লাগবে। তুমি চাইলে এখানেও 2 দিয়ে গুণ করতে পারো, তুমি চাইলে এখানেও গুণ দিয়ে 2 করতে, এখানেও 2 দিয়ে গুণ করতে পারো, কিন্তু এখন দেখো আমার এই যে এই সাইডে 2 দিয়ে গুণ করলে ঝামেলা, কারণ আমার সবগুলো 1 মোলারে থাকলে আমার জন্য ক্যালকুলেশন করা ইজি, দ্যাটস আমি এটাকে 2 দিয়ে গুণ করে দেই, তাহলে আমার কি চলে আসলো 4 মিলিলিটার 1 মোলার সালফিউরিক অ্যাসিড, মানে HCl আর কি, যেহেতু 2 দিয়ে গুণ করে ফেলছে এখন তো HCl হয়ে যাবে, এখন তো সালফিউরিক অ্যাসিড থাকবে না। এইটুকু পর্যন্ত বুঝছেন সবাই? স্যার আপনারা? জি ভাইয়া। আচ্ছা, তো তাহলে এখন আরবি বলো তো এইটাকে কেমন লিখবো? 40 মিলিলিটার, হ্যাঁ তো এটা আছে 40 মিলিলিটার 2 মোলার H3PO4, ওকে কি লিখবা?
ওকে কি লিখবা? প্রথমে তো হচ্ছে যেভাবে আছে ওইভাবে লিখবো, মানে 80 মিলিলিটার আর 1 মোলার H3PO4। হ্যাঁ, আর আর এখানে হচ্ছে প্রথমে থেকে গুণ করবো 1 বানানোর জন্য, তো তাহলে কি আসে 80 মিলিলিটার আর 1 হচ্ছে মোলার 1 মোলার H3PO4। H3PO4। হ্যাঁ, এরপরে এটা হচ্ছে ভাইয়া জলীয় দ্রবণে 3টা দিবে মেবি ইয়েস হাইড্রোজেন। ইয়েস ইয়েস, হ্যাঁ দিবে 3টা, 3 3 দিয়ে দিবে। গুণ দেওয়া লাগবে 80 কে। তার কথা 240, 80 কে 3 দিয়ে গুণ করলে হ্যাঁ ভাই, আর 240 ওটা 1 মিলিলিটার। 1 হ্যাঁ, 1 মোলার HCl, তাই না? এই যে, সো তার ভাইয়া মানে এখন এই যে এখন তুমি যোগ দিয়ে দিবা সিম্পল, তাহলে আমার HCl এর পরিমাণ কত আসবে? 30 ভাইয়া 4, H3PO4 এর যোজনী 3 না? হ্যাঁ তাহলে আমরা 3, 3 দিয়ে কেন গুণ দিলাম না? 3 দিয়ে গুণ দিছি, 80 কে 3 দিয়ে গুণ করলে 240 আসে না? না ভাই, ওই যে 40 থেকে আমরা 80 যে লিখলাম। না না, এইখানে তো আমি দেখো এই সাইডে H3PO4 আছে, এই সাইডে H3PO4 আছে, এখানে তো আমি চেঞ্জ করি নাই। একই জাতীয় জিনিস থেকে একই জাতীয় জিনিসে, একই জাতীয় জিনিস থেকে একই জাতীয় জিনিসকে মডিফাই করার সিস্টেম হচ্ছে এদের দুইজনকে গুণ দেওয়া লাগে, এদের দুইজনকে গুণ দেওয়া লাগে, গুণ ফলটা লেখা লাগে এখানে, আর এই সাইড লিখতে হয় 1। আমি লাস্ট ক্লাসে তোমাদেরকে বলছিলাম না, দেখো তো মনে আছে নাকি, লাস্ট ক্লাসে বলে দিছিলাম যদি এরকম হয় x মিলিলিটার y মোলার যে কোনো একটা পদার্থ, যে কোনো একটা পদার্থ, ওটাকে আমি মডিফাই করবে হবে x ইন্টু y মিলিলিটার 1 মোলার ওই পদার্থটা। কি দিশা বুঝা গেছে? এই যে আমি এখানে সেই কাজটাই করছি, এদের দুজনকে গুণ দিছি, গুণফলটা লিখছি আমি এই জায়গাতে, এবং এই সাইডে আমি নিয়ে আসছি 1 মোলার, আর এই দিকে তো আমার H3PO4, এখানে H3PO4ই আছে। তুমি গুণ দিবা কখন? ওই যে 1 2 3 4 গুণ দিবা তখনই যখন তুমি HCl এ নিয়ে আসবা, যখন তুমি কোন পদার্থকে HCl এ নিয়ে আসবা তখন 1 2 3 4 দিয়ে গুণ হবে। আর নর্মাল টাইমে ক্যালকুলেশন হবে এভাবে যে নর্মাল হচ্ছে x আর y কে গুণ দিয়ে লিখবা হচ্ছে আয়তনে, আর এই সাইড থাকবে 1। তিশা বুঝা গেছে? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। তো তাহলে দেখো এই যে আমার 30 আর 4 ভাইয়া, কত? হ্যাঁ ভাইয়া বলো। ভাইয়া আমরা দুইটা প্রসেস কি এক লাইনে লিখতে পারি না? দুইটা প্রসেস এক মানে লাইনে আপনি বলতে? যে এখানে লিখছে না 40 ml ভাই 2 মোলার, হ্যাঁ, আমরা তুমি এর যদি মধ্যে রাইট এনাফ দিতে পারি। বস হও অবশ্যই লিখতে পারো, তুমি বস হলে অবশ্যই লিখতে পারো, ঠিক আছে অবশ্যই, বাট আমি হচ্ছে নাম্বার তো সাজেস্ট করি। কাটবে না। হ্যাঁ, না নাম্বার কাটবে না, তোমার যদি ফার্স্টে আমি সাজেস্ট করি যে একটু ভেঙে ভেঙে লেখার জন্য, ঠিক আছে? আর যখন অ্যাডমিশনে যাবা তখন তো ডিরেক্টলি লিখবা, ঠিক আছে? এবং তুমি যদি মনে করো যে না আমি ইনাফ কনফিডেন্ট, আমি লিখতে পারবো, কোনো সমস্যা নাই, বাট অমনি লিখলে একটা ভুলার চান্সটা বেশি থাকে আর কি, ঠিক আছে? আর কিছু না, লিখতে পারলে ভালো, আমার অ্যান্সার মিলিয়ে গেছে। আচ্ছা, তো 30 আর 4 হচ্ছে 34, 34 এর সাথে এটা যোগ করলে মানে 274 আসবে, 274 মিলিলিটার 1 মোলার HCl। এখন কি করব স্যার? ওই যে সুতরাং V1S1 is equal to V2S2, মান বসায় দাও। V1 এর মান কত বসাবা? 274, S1 কত? 1। আর ওখানে আমাকে প্রশ্নে কি বলছে দেখো, প্রশ্নে বলে দিছে আয়তন বানাইছে কত? 250। S2 এর মান বের করতে হবে, এখান থেকে ক্যালকুলেশন করলে S2 এর মান যা আসে তাই, ওই যে 274 ভাগ 250 আনসার যা আসবে তাই, কোনো ক্যাচাল নাই। আমি কি স্যার বুঝাইতে পারছি? ওকে, আমার কথা কি জি স্যার ভাইয়া। বুঝতে পারছেন আপনারা? জি আচ্ছা, ভাইয়া। ঠিক আছে। তো আমরা কি স্যার নেক্সট অঙ্কে বা সামনে প্রসিড করতে পারি? সামনে প্রসিড করবো বস? জি ভাইয়া করেন। আচ্ছা ঠিক আছে। করেন। আচ্ছা আচ্ছা, এরপর দেখো যে তাহলে এখন নতুন হেডিং দাও যে শতকরা এককে ঘনমাত্রা নির্ণয়। শতকরা এককে ঘনমাত্রা নির্ণয় মানে বুঝছো ব্যাপারটা? আমি তোমাকে বলি, এই যে আমরা এতক্ষণ যা পড়লাম না, পড়তেছি না, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি আছে কোথায় জানো? এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি আছে হচ্ছে দ্বিতীয় পত্র, কেমিস্ট্রি দ্বিতীয় পত্রে অধ্যায় 3-এ পরিমাণগত রসায়নে, ঠিক আছে? কিন্তু কথা হলো এটা আমি আমার সময় দেখছি কলেজের স্যারা যেটা করে অধ্যায় 1-এর প্রশ্নে ওইখানকার প্রশ্ন তুলে দেয়, কারণ যেহেতু এই টাইপের জিনিস আছে তো তুমি কিন্তু বইয়ে দেখবে এগুলোর অঙ্ক টঙ্ক নাই, কিন্তু পরীক্ষায় স্যারা যেটা করে যে অধ্যায় 3-এর অঙ্ক এখানে দিয়ে দেয়,
ইভেন তুমি যদি বোর্ডের কোশ্চেনও দেখো, বোর্ডেও সেম কাজটাই করে, কারণ বোর্ডে তো কলেজের টিচাররাই প্রশ্ন করে, ঠিক আছে? তো এই কারণে আমরা হচ্ছে সেফ থাকার জন্য যত টাইপের অঙ্ক আসতে পারে করে ফেলবো, এবং এগুলো করে ফেলার ফলে কি হচ্ছে জানো, তোমার কিন্তু পরিমাণগত রসায়নের একটা বড় পার্ট কভার হয়ে যাচ্ছে, পরিমাণগত রসায়নের একটা বড় পার্ট তোমার জন্য কভার হয়ে যাচ্ছে স্যার, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন শতকরা ওকে ঘর মতো নিন, এখন শতকরা সেকেন্ড পেপারের বিষয়গুলা হ্যাঁ হ্যাঁ সেকেন্ড পেপারের বিষয়গুলো, এখানে সেকেন্ড পেপারের বিষয়গুলো সারা দিয়ে দেয়। ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মানে কম্বাইন্ড কোয়েশ্চেন করতে পারে? না না কম্বাইন করছেন না, এই টপিকটা ওটার সাথে মিলে যায়, বুঝতে পারছো? এই কারণে কম্বাইন হয় আসলে, বুঝছো না? এই হচ্ছে ও কথা, আচ্ছা ভাই। বুঝছো না? এই হচ্ছে কাহিনী। তাহলে কথা শতকরাকে ঘনমাত্রা নির্ণয়। শতকরাকে ঘনমাত্রা মানে কি? হ্যাঁ তুমি লিখো স্যার, এটা আবার দুই ভাবে বের করা যায়, ঠিক আছে? একটা হচ্ছে তোমার শতকরা, ভাইয়া আমাদের কলেজে তো রুটিন দিল, কিসের রুটিন? অ্যাসেসমেন্টের রুটিন 7 তারিখ থেকে। ও সবারই রুটিন দিতেছে দেখতেছি। শতকরা ভর আয়তন, আরে কি ভাই, কি সিলেবাস দিছে ফালতু। আরে সমস্যা নাই, গ্রুপ আছে না, শতকরা ভর আইসিটি আয়তন পদ্ধতি। চ্যাপ্টার 1 কি আছে ভাই? হ্যাঁ ভাই আইসিটি চ্যাপ্টার 1 দিয়ে রাখছে, সেটা তো কেমিস্ট্রি সহজ। দিয়ে রাখছে চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2, মানে 2 মাসে কলেজে কেমনে চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 ওরা কভার করে আমি বুঝি না। আরে কলেজে কেমিস্ট্রি 3rd চ্যাপ্টার পড়াচ্ছে। ওয়াও অচাম। ভাইয়া সিরিয়াসলি আচ্ছা ভাইয়া। ঠিক আছে, তাহলে আচ্ছা শতকরা ভর আয়তন পদ্ধতি, ঠিক আছে? আচ্ছা শতকরা ভর আয়তন পদ্ধতি কি? আমাদের পরীক্ষা হয়ে গেছে। হ্যাঁ আমাদের পরীক্ষা হয়ে গেছে, দেখছো? স্যার শতকরা ভর আয়তন পদ্ধতি মানে কি? যেমন ধরো আমি তোমাকে বুঝাই যে শতকরা ভর আয়তন পদ্ধতি মানে, ধরো আমি তোমাকে বললাম যে যদি কখনো এরকম বলে যে আমার 10% W/V NaOH বলতে বোঝায়, NaOH বলতে বোঝায় যে 100 মিলিলিটার NaOH দ্রবণে 10 গ্রাম NaOH রয়েছে। এই যে এইটাই হচ্ছে আমার ওটাকে কি বলে W/V সিস্টেম। মানে ধর 10% W/V যদি বলে, তো তার মানে তুমি কি বুঝবা? আমার হচ্ছে 100 মিলিলিটার কস্টিক সোডা দ্রবণ আছে এবং ওই দ্রবণে 10 গ্রাম কস্টিক সোডা আছে। কথা ক্লিয়ার স্যার? ওকে, আপনারা বুঝতে পারছেন? হ্যাঁ কিছু বলে না কেন? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। তো তাহলে একটা অঙ্ক করে ফেলি। সো অঙ্ক লিখো। ডব্লিউ তে তো সেম থাকে না, মিলিলিটার মিলিলিটার অথবা গ্রাম গ্রাম। বুঝি না কিসের W/? ডব্লিউ আর একটা আছে না? W/W এটা? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ ওটা আসতেছি, W/W মানে হচ্ছে তোমার বুঝায় 100 গ্রাম কস্টিক সোডা দ্রবণে 100 গ্রাম, ঠিক আছে? ওখানে দুইটাই গ্রাম গ্রাম, ওখানে দুইটাই ভর থাকে, ওখানে আসছে সেটার পরে। সো কোর্স অঙ্কটা লিখে ফেলো যে 10% সোডিয়াম কার্বনেট দ্রবণের ঘনমাত্রা মোলারিটি ও নরমালিটিতে নির্ণয় করো। মোলারিটি ও নরমালিটিতে নির্ণয় করো। কি আছে আমাকে জলদি জানাও। হ্যাঁ, মোলারিটিতে 0.94 আর হচ্ছে নর্মালিটিতে 1.88। লেটছি কি হয়, চলো দেখি সলিউশনটা। সলিউশন তো স্যার দেখো আমরা কি জানি, আমাদের নরমাল
হ্যাঁ, S is equal to জি ভাইয়া, এটাই। 1000 W ভাগ MV, ঠিক আছে? আচ্ছা, তো এখন স্যার দেখো এখানে প্যারামিটার গুলো কি হবে। আমরা বলছি 10% মানে কি, 10% মানে হচ্ছে 100 গ্রাম দ্রবণে 10 গ্রাম সোডিয়াম কার্বনেট থাকবে। সো তার মানে ডাব্লিউ কি হবে 10 গ্রাম, ভি কি হবে 100 মিলিলিটার। এম সোডিয়াম কার্বনের জন্য আণবিক ভর কত 106, তাই না? আচ্ছা, অথবা তুমি এটাকে এমনিও তুলনা করতে পারো, এম ইন্টু ডাব্লিউ বাই ভি। এখন আমাকে দেখো এই যে তোমার এম মানে হচ্ছে আণবিক ভর হচ্ছে 106, আর ডাব্লিউ ভাগ ভি মানে হচ্ছে যে আমার তো এই যে 10% দেওয়া আছে, মানে কি যদি সাইড দিয়ে কিছু দেওয়া না থাকে তুমি বুঝবা তোমাকে প্রশ্নে ডাব্লিউ ভাগ ভি দিচ্ছে। সেই যে আমার ডাব্লিউ ভাগ ভি হচ্ছে 10%, 10% লেখা যেই কথা 10/100 লেখা অ্যাকচুয়ালি একই কথা। 10% লেখা যেই কথা 10/100 লেখা একই কথা। এখান থেকে ক্যালকুলেশন করলে কি আসে 0. কি বললা? 94 94 হ্যাঁ, হ্যাঁ আচ্ছা 94 আছে 94। তো একটা ফর্মুলা মনে রাখবা স্যার, নরমালিটি is equal to E into S, যেখানে S মানে মোলারিটি বোঝায়, E মানে কি কে বলো তো? তুল্য ভর। গ্রাম তুল্য ভর ভাইয়া। গ্রাম তুল্য ভর। তুল্য ভর মানে সংখ্যা। গ্রাম তুল্য ভর না জীবনেও, ই মানে হচ্ছে গ্রাম তুল্য সংখ্যা, ঠিক আছে? ই মানে হচ্ছে গ্রাম তুল্য সংখ্যা, এটার জন্য একটা হচ্ছে গ্রাম তুল্য সংখ্যা, একটা হচ্ছে গ্রাম তুল্য ভর, দুইটার মধ্যে তোমরা কেন প্যাচ খাওয়াও? গ্রাম তুল্য সংখ্যা, আরেকটা হচ্ছে ভাইয়া একবার একটু বোঝান। ভাইয়া গ্রাম তুল্য ভর যেটা ওটা তো হচ্ছে আণবিক ভরকে ঋণাত্মক আয়ন দ্বারা ভাগ করবো, তাই না? আমি বলি শোনো, হ্যাঁ আমি বলি অ্যাকচুয়ালি তুমি যদি আণবিক ভরকে গ্রাম তুল্য সংখ্যা দিয়ে ভাগ করো, তাহলে তুমি অ্যাকচুয়ালি তুল্য ভর পাবা। আণবিক ভরকে গ্রাম তুল্য সংখ্যা দিয়ে গ্রাম তুল্য ভাগ করলে সংখ্যা কোনটা, যে ঋণাত্মক আয়নটা না? এক্স্যাক্টলি ওই তোমার ঋণাত্মক আয়ন, ধনাত্মক আয়ন, যোজনী, ওগুলাই হচ্ছে গ্রাম তুল্য সংখ্যা, ঠিক আছে? অ্যাকচুয়ালি ভাইয়া যোজনী, কনফিউশনে ফেলাই হ্যাঁ, দিতেছো ধুর। আমি বলি তোমার যোজনী দিয়ে সবসময় হয় না, ঠিক আছে? আমি বলি তোমার গ্রাম তুল্য সংখ্যা যেই কথা, ধনাত্মক আয়ন সংখ্যা সেম জিনিস, দুটো একই। আর ওকে, ভাইয়া ঋণাত্মক আয়ন সংখ্যা আবার ধনাত্মক কেন? ধনাত্মক আর ঋণাত্মক আয়ন সংখ্যা তো সমান। ধরো সোডিয়াম ক্লোরাইড, একই তো। সোডিয়াম ক্লোরাইডে ধনাত্মক কয়টা? একটা। ঋণাত্মক কয়টা? একটা। বুঝতে পারছো? আমার তো ধনাত্মক ঋণাত্মক সমান থাকবে, না হলে কি কোনো মোল নিউট্রাল থাকে? আরবে বুঝতে পারছো? বুঝছি ভাইয়া। ধনাত্মক ঋণাত্মক সমান থাকবেই, ধনাত্মক ঋণাত্মক সমান থাকবেই, ঠিক আছে? তো তার মানে গ্রাম তুল্য সংখ্যা অথবা ধনাত্মক আয়ন সংখ্যা সেম জিনিস। ওকে, সোডিয়াম কার্বনেটের জন্য গ্রাম তুল্য সংখ্যা হচ্ছে 2 বা যোজনী 2, ভাইয়া, তাই বলো। হ্যাঁ, আপনি আগের যে ক্লাসে নর্মালিটি পড়েছিলেন ফার্স্ট ক্লাসে, তখন তো ভাই আপনি এটাকে গ্রাম তুল্য ভর ধরছিলেন। না না, তখন আমি ই কে গ্রাম তুল্য ভর ধরছি, এটা তো শর্টকাটে কি আর ওই নিয়ম মানে, বুঝছো না? এই হচ্ছে কথা, এই হচ্ছে ভাইয়া মানে আমরা কি পরীক্ষার খাতায় এই শর্টকাটটা করতে পারবো নাকি আর পারবা পরীক্ষাতে এই সূত্র অ্যাপ্লাই করতে পারবা, n = e * s, ঠিক আছে? এটা তার প্রতিষ্ঠিত মানে সূত্র, হচ্ছে একটা ভ্যালিড শর্টকাট, তাই না? হ্যাঁ হ্যাঁ, এটা ভ্যালিড শর্টকাট, প্রতিষ্ঠিত সূত্রটা ইউজ করতে পারবা। ই এর মান 2 বসাবা, এটা মান হচ্ছে 0.94 বসাবা, তাহলে কত আসবে? 1.88 আসে মনে হয়। এবং একক কি বসাবা? একক কিন্তু n বসাবা, খেয়াল রেখো, একক হচ্ছে n। আর তোমাদেরকে মোলার লিটির অঙ্ক করানো হয় নাই। তোমরা আমাকে কেউ বলতে পারবা মোলার লিটির একক কি? মোলার লিটির একক কি? ছোট এম। হ্যাঁ, ভেরি গুড, লিখে রাখো স্যার। মোলার লিটির একক পিচ্চিএম, এই যে ছোট এম। ধরো আমার 10 মোলাল দ্রবণ, তোমাকে লিখতে হবে এরকম 10 পিচ্চিএম, ক্যাপিটাল এম দিলে 0, পিচ্চিএম দেওয়া লাগবে। আমি কি তোমাদের বুঝাইতে পারছি স্যার? ক্লিয়ার সবাই? জি ভাইয়া। আচ্ছা, তোমরা রাবিং অ্যালকোহলের নাম শুনছো? রাবিং অ্যালকোহল, নাম তো শোনার কথা, শোনো নাই জি কেউ? ভাইয়া, হ্যাঁ, শুনছি তো। রাবিং অ্যালকোহল কি? ভাইয়া মদ তৈরি হয় যেটা দিয়ে। রাবিং অ্যালকোহল কি জানো না তোমরা? রাব মানে তো জানি। রাবিং ভাই যে অ্যালকোহল, হেক্সিসল টেক্সিসল এগুলোই তো রাবিং অ্যালকোহল না?
হ্যাঁ বুঝতে পারছো, তোমার হচ্ছে দেখো এটা হচ্ছে তোমার রাবিং অ্যালকোহল হচ্ছে তোমার তরল আইসোপ্রোপাইল অ্যালকোহল, তরল যদি জৈব জৈব যৌগিক এগুলো শিখবা আর কি, তরল আইসোপ্রোপাইল অ্যালকোহল আইসো। বাইসোপ্রোপাইল অ্যালকোহল কোনটা ভাইয়া, যে C3H7OH ওটা? হ্যাঁ আইসোপ্রোপাইল অ্যালকোহল, ওইটা একটু গাঠনিক সংকেতটা একটু চেঞ্জ আর কি, বুঝছিস? তরল আইসোপ্রোপাইল অ্যালকোহল, ঠিক আছে। আচ্ছা, তো হচ্ছে আমার হচ্ছে এগুলো হচ্ছে রাবিং অ্যালকোহল। রাবিং অ্যালকোহল কি হ্যান ত্যান, আমার কোন কাজে কি গ্লাভস ইউজ হয় না হয়, হ্যান হয় ত্যান হয়, ওগুলা স্যার আমরা হচ্ছে দেখবো ইনশাল্লাহ সামনের ক্লাসগুলোতে, ঠিক আছে। এখন ওকে, এখানে রাবিং অ্যালকোহলের কাজ কি? না রে এমনি বললাম আর কি, তোমার রাবিং অ্যালকোহল এটা খুব কমন নাম তো, পাওয়া নাকি এই কারণে জিজ্ঞেস করলাম, বুঝতে পারছো, এখানে কোনো কাজ নেই। ভাইয়া হ্যাঁ ভাইয়া। এখানে নর্মালিটিটা যদি আমরা 1000 W/VE দিয়ে বের করতাম তখন তো ভাইয়া ওইটা হচ্ছে গিয়ে তুল্য ভরই ধরা লাগতো ইটা। কোথায়? হ্যাঁ হ্যাঁ, তখন তো তুল্য ভয় ধরা লাগতো, তখন তুল্য ভর ওই জায়গায় তুল্য ভর, এই জায়গায় তুল্য সংখ্যা আসলে, বুঝতে পারছো। এ কেমন ব্যাপার ভাইয়া, এক এক জায়গায় এক এক আমি বলি তোমার তো আমার লেটার আছেই 26টা, ইংরেজিতে লেটার আছেই 26টা, কিন্তু আমার কত জিনিস, তুমি আর কত ভাগ করবা, এত ভাগ করা যাবে? বুঝো নাই, ইংলিশ লেটার তো আর 100-200টা না যে এক একটা এক একটা দিবা, বুঝছো না, আমার সীমাবদ্ধ হচ্ছে এই জায়গাগুলোতে আসলে, এই কারণে একটু মনে রাখা লাগবে। আচ্ছা, সো গেল এটা, এরপরে আমি তো হচ্ছে বুঝে গেছি এটা, হ্যাঁ এরপর হেডিং দাও যে তোমার শতকরা ভর পদ্ধতি 2 নাম্বার। আমরা তো এখন হচ্ছে আমরা কি বললাম, আমরা হচ্ছে তোমার এতক্ষণ বললাম হচ্ছে আয়তন ভর পদ্ধতি, এখন আমরা পড়বো শতকরা ভর পদ্ধতি। শতকরা ভর পার্সেন্টেজে W/W, শতকরা ভর পদ্ধতি, শতকরা ভর পদ্ধতি। আচ্ছা, তো শতকরা ভর পদ্ধতি কি জিনিস ভাইয়া? তো শতকরা ভর পদ্ধতি কি জিনিস দেখো, আমরা একটু সিম্পলি বোঝার চেষ্টা করি। W/W, তো আমি ধরো আপনাকে বললাম যে ধরো 10% W/W HCl বলতে বোঝায় কি বোঝায়? বলছি ভাই 100 গ্রামে 10 গ্রাম থাকবে। হ্যাঁ মানে আমার 100 গ্রাম HCl দ্রবণে 10 গ্রাম HCl বিদ্যমান। আগের অঙ্কের সাথে এই অঙ্কের পার্থক্য কোথায়, কেউ বলতে পারবা? আগের অঙ্কটার সাথে এখানে পার্থক্য না, ওইটা কোথায়? ছিল ভাই একটা W/V আর এটা হচ্ছে মিলিলিটারে একটা গ্রাম। W/W। হ্যাঁ এইখানে দেখো ছিল 100 মিলিলিটার, তো তার মানে আমার এখানে কি দেওয়া ছিল, এখানে আয়তন দেওয়া ছিল। আর এখানে দেখো কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে 100 গ্রাম, তো তার মানে এখানে কি দেওয়া আছে, অ্যাকচুয়ালি ভর দেওয়া আছে, তাই না? এখানে হচ্ছে আমার অ্যাকচুয়ালি ভর দিয়ে দেওয়া আছে। আচ্ছা, সো ভর দিয়ে দেওয়া থাক আর যাই থাক, একটা অঙ্ক করে ফেলেন আপনারা, একটা অঙ্ক করে ফেলেই আশা করি এই জায়গার যত সমস্যা আছে সব ক্লিয়ার হয়ে যাবে আর কি, ঠিক আছে। সো আমরা এখন এটা দিয়ে একটা অঙ্ক করি, তো তোমরা তো নিজে একটু হালকা ট্রাই মারো, আমি তো এদিকে আসি, তাই না? পারবা, তোমরা নিজেরাই পারবা, একদম সহজ জিনিস। আচ্ছা, তো লিখো স্যার, কি লিখবা? হুম, 2 নম্বর অঙ্ক লিখো স্যার, বাণিজ্যিক। ভাই উপরে তুললে একটু। ভাইয়া এই চ্যাপ্টারে কি কোনো পিডিএফ দেওয়া হয়েছে? কোনটার? না না, এগুলো কোনো পিডিএফ দেওয়া হয় নাই। চ্যাপ্টার 1 এ? পিডিএফ দিব সব দিব, বাট এগুলো হচ্ছে মানে এইগুলো হইতেছে অধ্যায় 1-এর নোট, খুব বেশি করি নাই আমি, ঠিক আছে, কারণ আমি যা লিখতেছি এগুলো লিখতে থাকো, ঠিক আছে। প্যারা নাই, চিল। হ্যাঁ প্যারা নাই, চিল, সেটাই। তোমার বাণিজ্যিক 25% ভরের সালফিউরিক অ্যাসিড দ্রবণের ভাই এই চ্যাপ্টার থেকে তো দেখলাম যে থিওরির কোশ্চেন বেশি করে, হ্যাজার্ড সিম্বল ওখান থেকে। হ্যাঁ থিওরি কোশ্চেন তো বেশি করে, কারণ এটা থিওরি করবে, মানে এই চ্যাপ্টারটা দেয় হচ্ছে মেইনলি স্টুডেন্ট পাস করানোর জন্য। 5 ডিগ্রি সেলসিয়াস এ 1.1783 গ্রাম পার মিলিলিটার, ওই অ্যাসিড দ্রবণের মোলারিটি কত? ওই অ্যাসিড দ্রবণের মোলারিটি কত? করে ফেলো তো।
আনসার কি আসে? ভাইয়া রো ইজ ইকুয়াল টু এম বাই ভি না এম ভি। না, রো ইজ ইকুয়াল টু এম বাই ভি, ভর বাই আয়তন। কি আসলে আনসার? হ্যাঁ, কারো কোনো রেসপন্স নাই কেন? আনসার কি আসছে? কিরে আহনাফ মাহির, কি অবস্থা তোর? তোর তো খোঁজ খবরই নাই বেটা। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ স্যার, আনসার কি আসে বলো। হ্যালো, এই আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাই, শোনা যায়, চেষ্টায় হ্যাঁ, আছি। পারতেছেন না? দেখেন স্যার, আমি করে দিই। দেখো, আমরা কি জানি? সলিউশন। না পারলে হবে? এত ইজি ম্যাথ। দেখো, আমরা হচ্ছে কি জানি? আমরা জানি ঘনমাত্রা, মানে মোলারিটির ঘনমাত্রা S ইজ ইকুয়াল টু 1000 W ভাগ MV। ভাইয়া আমার অ্যান্সার কি 13.49? আনসার কি আসে? আনসার তো আমি ঠিক জানি না, দেখতে হবে, চলো করে দেখি কি আসে। তো এখন দেখো যে আমার কাছে তো M আছে, ডাব্লিউ তো ধরো আমি আমি হচ্ছে কি জানি? আমি জানি হচ্ছে 25% মানে কি? আমার হচ্ছে 100 গ্রাম দ্রবণের মধ্যে তোমার 25 গ্রাম সালফিউরিক অ্যাসিড আছে। 100 গ্রাম দ্রবণের মধ্যে 25 গ্রাম সালফিউরিক অ্যাসিড আছে। 25% মানে তো ওইটাই। আমার 25% ডাব্লিউ ভাগ ডাব্লিউ সালফিউরিক অ্যাসিড বলতে বোঝায়, পরীক্ষাগুলো লেখা লাগবে না, তোমাদের বোঝানোর জন্য লিখে দিচ্ছি, বলতে বোঝায় 100 গ্রাম সালফিউরিক অ্যাসিড দ্রবণে 25 গ্রাম কঠিন সালফিউরিক অ্যাসিড বিদ্যমান। ঠিক আছে? আচ্ছা, সো এখন দেখো স্যার যে তোমার এই যে এখানে গেলে 1000, আর হচ্ছে আবার ডাব্লিউ এর মান কত? 25 আমি জানি, কিন্তু বলে দিলাম। এম এর মান আমি জানি কত? 98। এখন কথা হলো আমার কাছে তো ভি নাই বস, আমার কাছে তো আয়তন নাই, হ্যাঁ, আমার কাছে ভিটা ভরটাও বের আছে। করছি ভাই আমি 83.171। ভিটা বের করতে হবে। ভিটা হ্যাঁ ভিটা ভাইয়া কেমনে ভি বের করবো? ওইটাই আছে। হ্যাঁ, ভি কেমনে বের করতে? দেখো, ভি বের করতে হচ্ছে আমরা জানি রো রো ইকুয়াল টু এম বাই ভি, তারপরে হলো ভাই যে এম বাই এই ভি। হ্যাঁ, রোর মানটা বসাইছি ভাই 1.1783, আর এখান থেকে আমি ভি এর মান এমটা কি পাই? বসাইছি এক্স্যাক্টলি বস। হ্যাঁ, এম বাই রো। এম কত দেওয়া আছে বলছে? 100 গ্রাম সালফিউরিক অ্যাসিড, তো তোমার আমাকে 100 গ্রাম ভর দেওয়া আছে। রো মানে হচ্ছে ঘনত্ব। ঘনত্ব কত? 1.1783। সো কত আসে ভি? কত আসে? কস্তাকেন এই ভি কত আসে রে পোলা ভাই? 83 আসে না তো? 83.86। 83 আসবে না তো, 84 আসবে। হ্যাঁ, 84 যাইতে আসবে। আসে ভাইয়া 83.17 আসে ওটা। এই ওটা না, 98 না, ওটা 100 হবে। যে করছো সে 98 দিয়ে মনে করছো। দেখি দাঁড়াও, 100 ভাগ হ্যাঁ 98 1.1783 ইয়ে আসে তো 84.86 আসবে। জি 80 ভাইয়া এটা আমরা আসে। 98। 98 দিয়ে ক্যান করি বেটা, তোর এম কি 98 বেটা? এম তো 100, তুই আমরা ভুলিস না। ভাবতাম ভাই যে S2S উপরে এই যে ঠিক মানে আছে, তোর মুলার এটা হচ্ছে আমার, হ্যাঁ ওইটা ওইসব ভুল করা যাবে না বস। ঠিক আছে, আমার শতকরা বলছো তো, তার মানে আমার 100 গ্রামে আছে 25 গ্রাম। ঠিক আছে, আচ্ছা, সো যে এভাবে করে চলে আসলো। এখন তো সিম্পল, আমরা জানি মোলারিটি S ইজ ইকুয়াল টু 1000 W ভাগ MV। সো 1000 থাকলো, W এর মান কত? 25 ডিভাইডেড বাই M মানে কত জানি? M তো আণবিক ভর, আণবিক ভর হচ্ছে 98, আর V তো কত 3 বেশি মানে আসে, অর্থাৎ 3.0063 ধরি। 0.86। সো হ্যাঁ ভাইয়া আলটিমেটলি ওইটাই আছে 3 অ্যানসার হবে 3 3.061। মোলার। আনসার হবে 3 মোলার। ঠিক আছে, দেখছো তো? এই 2 লাইনের ম্যাথ, এই ম্যাথ না পারলে হবে? সো তাও তোমরা এই ম্যাথ পারো না পারো, আমি জানি তোমরা পারবা, তাও হচ্ছে তো আমাকে আমাকে তো আমার জায়গা থেকে তো 100 কেন ধরলাম? এই যে শতকরা পার্সেন্টেজ দেওয়া যায় বুঝরা, পার্সেন্টেজ মানে কি? ভাইয়া আমি 98 দিয়ে 2500 করছিলাম, তো। দুবাই আমি করছি। হ্যাঁ, পার্সেন্টেজ এখানে মানে এমটা আণবিক ভর না ভাইয়া? কোথায়? এখানে? হ্যাঁ, এখানে এম তো আণবিক ভর, যে কারণে 98, সালফিউরিক অ্যাসিড আণবিক ভর 98।
না ভাই ওই যে ভি ইকুয়ালস টু এম এই বাই না টি। না এখানে পিচি, এটা মানে শুধু ভর বোঝায়, শুধু ভর। দ্রবণের আয়তন এক্সিস্টিং মানে ভর, দ্রবণে কি পরিমাণ ভর আছে। এখানে পিচি মানে বোঝায় দ্রবণে কি পরিমাণ ভর আছে সেটা, আণবিক ভর না, বুঝতে পারছো? এটা আণবিক ভর বোঝায় না। রো ইজ ইকুয়াল টু এম বাই ভি কখনোই এখানে আণবিক ভর বোঝায় না। ওকে, এটা কখনোই আণবিক ভর বোঝাবে না। 25 দিলে কি হতো? কোথায়? ওই যে 100 জায়গায়। না 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 না, আমি দেখো ওই যে আমি এখানে কিসের আয়তন চাই, এখানে এই ভি হচ্ছে দ্রবণের আয়তন, এখানে এম হচ্ছে দ্রবণের ভর। So, এখন তুমি আমাকে বলো যে আমাকে যে 25 গ্রাম সালফিক অ্যাসিড আছে এটা তো সলিড বা কঠিন, কঠিন সালফিউরিক অ্যাসিড আছে। সো কঠিন সালফিউরিক অ্যাসিডের তুমি আয়তন বের করে কি করবা? তুমি কি মোলারিটি বের করতে পারবা বের করে? আর তোমাকে প্রশ্নে দেখো কিসের রো দিয়ে দিছে, তোমাকে প্রশ্ন দিছে সালফিউরিক অ্যাসিড দ্রবণের ঘনত্ব দিছে, দ্রবণের, হ্যাঁ হ্যাঁ। তোমাকে দ্রবণের ঘনত্ব দিছে, তোমাকে কিন্তু দ্রবের ঘনত্ব দেয় নাই বুশরা, বুঝতে পারছো? ওকে, জি ভাইয়া, হ্যাঁ। কোশ্চেন খেয়াল করতে হবে। সো এটা বেশ একটা পরীক্ষা আসার মতো ম্যাথ, হ্যাঁ এটা হচ্ছে পরীক্ষা আসার মতো একটা ম্যাথ, এখানে কোশ্চেন খেয়াল করতে হবে কি চাইছে না চাইছে। ওকে, আচ্ছা, সো এইটুক পর্যন্ত কারো কোনো এনকোয়ারি আছে এই কোশ্চেনটাতে? এই কোশ্চেনে আপনাদের কারো না কোনো ভাইয়া। আচ্ছা, সো তাহলে তাও তোমরা জানি অঙ্কটা পারবা, তাও তো হচ্ছে আমাকে একটা শর্টকাট দেওয়াই লাগে। সো লিখে রাখো শর্টকাট। এক নাম্বার হচ্ছে যদি আমাকে এরকম দেওয়া থাকে পার্সেন্ট ডাব্লিউ ভাগ ভি, পার্সেন্ট ডাব্লিউ ভাগ ভি যদি দেওয়া থাকে, ঠিক আছে, পার্সেন্ট ডাব্লিউ ভাগ ভি যদি দেওয়া থাকে, ওইটা থেকে আমার মোলারিটিতে নেওয়ার ফর্মুলা, ধর আমাকে দেওয়া আছে x% ডাব্লিউ ভাগ ভি, ধর কথা কথা আমাকে দেওয়া আছে 10%, ধর আমাকে দেওয়া আছে 10% সোডিয়াম কার্বনেট, ঠিক আছে, এখান থেকে তুমি যদি মোলারিটি নিতে চাও ওটার ফর্মুলা হচ্ছে 10 ইনটু x ডিভাইডেড আচ্ছা বাই ভাইয়া, m। কোশ্চেনে তো কোথাও ডাব্লিউ বাই ভি বা ডাব্লিউ বাই ডাব্লিউ উল্লেখ করা নাই, তাহলে আমরা এটা বুঝা নিব কিভাবে? যদি আমার ডাব্লিউ ভাগ ডাব্লিউ হয় আমার অবশ্যই একটা ঘনমাত্রা দেওয়া থাকবে, ডাব্লিউ বাই ডাব্লিউ হলে রো মাস্ট থাকবে, ঠিক আছে। আর যদি তুমি দেখো প্রশ্ন আমার রো নাই, না হইলে রো থাকবে না, হ্যাঁ আর যদি রো তখন না এটা হয় ডাব্লিউ বাই হ্যাঁ, ভি যাবে। আর রো না থাকলে তুমি বুঝবে এটা ডাব্লিউ ভাগ ভি, ঠিক আছে, রো না থাকলে তুমি বুঝবে এটা আমার ডাব্লিউ ভাগ ভি। আচ্ছা, সো এই যে আমার যদি x% ডাব্লিউ ভাগ ভি থাকে, ওইটার জন্য মোলারিটি বের করার ফর্মুলা হচ্ছে 10x বাই m, যেখানে x মানে বোঝায় আমার শতকরা পরিমাণটা। এখানে কিন্তু ধরো আমি যদি 10% সোডিয়াম কার্বনেটের জন্য মোলারিটি বের করছি, এখানে আমার x এর মান কিন্তু অবশ্যই 10 বসাইতে হবে। কেউ আবার 10 কে 100 দিয়ে ভাগ করে 0.01 বসাও না, এখানে গোটা 10টাই বসাইতে হবে। আর এমটা কি, আমার এমটা হচ্ছে আণবিক ভর। সো তোমরা নিজেরা ওই যে আমরা আগে একটা অঙ্ক করছি ওই অঙ্কটা শর্টকাট দিয়ে চেষ্টা করে দেখি তো মিলে নাকি। ধরো এই অঙ্কটা শর্টকাট দিয়ে চেষ্টা করে দেখি হয় নাকি। s ইজ ইকুয়াল টু 10x ডিভাইড বাই m, x এর মান কত 10, আণবিক ভর কত 106, দেখো তো অ্যান্সার সেম আসে নাকি, আনসার কি সেম আসে? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ আমার আনসার সেম আসে, তো তার মানে বুঝলাম আমার শর্টকাটটা ঠিক আছে, আমার শর্টকাটটা ভ্যালিড। ওকে ফাইন, এখন যাই এই যে এই শর্টকাট আসলে বেশি দরকার তোমাদের, সেটা হলো ডাব্লিউ বাই ডাব্লিউ থাকলে কেমনে কি হবে। দরকার দেওয়া আছে x% ডাব্লিউ বাই ডাব্লিউ, এখন এইটাকে আমি শর্টকাটে কেমনে করবো, এটা শর্টকাটে করার সিস্টেম হচ্ছে হুবাহু সেম ফর্মুলা, হুবাহু সেম ফর্মুলা, 10x বাই m ই থাকবে। আমার এখানে অ্যাডিশনাল কি থাকে, অ্যাডিশনাল থাকে রো, রো খালি গুণ করে দিবা, যেখানে x হচ্ছে শতকরা পরিমাণ, m হচ্ছে আণবিক ভর, এই যেটা হচ্ছে শতকরা পরিমাণ, m হচ্ছে আণবিক ভর, আর রোটা কি, রোটা হচ্ছে ঘনত্ব, 10x বাই m ইন্টু রো। তো চলো করে দেখি অঙ্কটা মিলে নাকি। 10x বাই m ইন্টু রো, x এর মান কত 25, আমি কিন্তু বলছি পার্সেন্ট কিন্তু ভাগাবা না, এই 25 নিবা গোটাটা, 10 ইন্টু 25, m কত 98, রো এর মান কত 1.1783, এই দেখো তো অ্যান্সার 3 আসে নাকি ক্যালকুলেশন করে। হ্যাঁ ভাইয়া। মিলছে না? আচ্ছা ঠিক আছে, সো এই যে 3 বললাম। সো এইটা কি কাজে লাগে ভাইয়া, অবশ্যই মচকে প্রচুর কাজে লাগবে, মচকে প্রচুর কাজে লাগবে এবং অ্যান্সার মিলাইতে সাহায্য করবে। ধরো কথার কথা এই যে তোমরা এখানে এই যে এখানে 100 এর বদলে ধরো 98 বসায় দিছো, ওই যেমন ধরো আরবি সুদে যে ভুলটা হয়েছে, এখানে ধরো 98 বসায় দিছো,
সো 98 যে বসায় দিছো ভুলে গেছে, তাই না? সো এই যে ওই জায়গায় তুমি যেটা করতে পারবা যে তুমি যদি শর্টকাট দিয়ে অ্যান্সারটা চেক করো এবং যদি অ্যান্সারটা না মিলে তাহলে তুমি বুঝবা তোমার কোথাও ভুল হয়েছে, দেন তুমি আবার ব্যাক এসে চেক করবা আচ্ছা আমার কোথায় ভুল গেল কি হলো না হলো। স্যার আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি? ওকে ভাইয়া হ্যাঁ ভাইয়া। ভাই এই ধরনের ম্যাথ কি ভাইয়া ঢাবিতে আসে? কারণ এগুলো তো অবশ্যই ক্যালকুলেটর অবশ্যই করা আসে। যায় না। কেন এগুলো তোকে ক্যালকুলেশন হাতে করতে হবে, হাতে করা শিখতে হবে। আমি তোমাকে বললাম না আমার সময় একটা অঙ্ক ছিল দশমিকের পর 4 ঘর পর্যন্ত 4টা অপশনই সেম, দশমিকের পর 4 ঘর পর্যন্ত 4টা অপশনই সেম। সো এরকম কিছু কিছু থাকবে, ওগুলা তুমি পারলে তোমার মেরিট পজিশন আগাবে, ওগুলা না পারলে তোমার মেরিট পজিশন আগাবে না। সো এগুলো এখন থেকে শিখতে হবে আসলে। হয়তো তুমি শুরুতে একটা ক্যালকুলেশন করে তোমার লাগবে 10 মিনিট, ওটা প্র্যাকটিস করতে করতে আজকে থেকে 7 মাস পর আচ্ছা ওইটাই ভাইয়া, তুমি 1 শুধু মিনিট কি করতে পারবা। ঢাবিতেই ক্যালকুলেটর ইউজ করতে দেয় না নাকি সব ভার্সিটিতে? সব বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের সব ইঞ্জিনিয়ারিং বাদে যত বিশ্ববিদ্যালয় আছে সাস্ট বাদে কোনোটাতে তুমি ক্যালকুলেটর ইউজ করতে পারবে না। জাহাঙ্গীরনগর বলো জগন্নাথ বলো কোনোটাতেই না, ঠিক আছে? জাহাঙ্গীরনগরে তো এইচএসসি এর মতো এক্সাম হয়। ওকে হ্যাঁ এটাই জাহাঙ্গীরনগরে তো ইয়া। আচ্ছা তো এটা গেল। মেডিকেলে নেওয়া যায়? না মেডিকেল নেওয়া যায় না, মেডিকেল নেওয়া যায় না, বললাম না কোথায় নেওয়া যায় মেডিকেলে না। আসে এগুলা? এটা আসলে মেডিকেলে তো কেমিস্ট্রির অনেক বাজে বাজে কোশ্চেন দেয়। মেডিকেলে তো মুখস্থ জিনিস দিবে তোমার বইয়ের চিপা চাপা থেকে, মেডিকেলে তো আসলে এগুলো আসবে না, এগুলা বোর্ডে আসবে, ঢাবিতে আসবে, ঠিক আছে? মেডিকেলের প্রশ্ন আসলে একটু অন্য লেভেলের। আচ্ছা সো গেল এগুলা, সো নেক্সটটাতে যাই। সো আমরা তো হচ্ছে মেডিকেলে তো সহজ কোশ্চেন দিয়া কনফিউশনে ফেলাই দেয়, খালি অপশন দেখে। সেটাই অপশন। হ্যাঁ এখন দেখো স্যার এই যে আমরা তো হচ্ছে এতক্ষণ শতকরা থেকে মোলারি, আমরা তো হচ্ছে এতক্ষণ হচ্ছে তোমার মোলারিটি থেকে শতকরা নিছি, মোলারিটি থেকে আমরা শতকরা নেই নাই। So, এখন হেডিং দাও মোলারিটি থেকে শতকরা ওকে প্রকাশ। মোলারিটি থেকে মানে একটা থেকে একটা খালি নেওয়া যায় কেমনে? মোলারিটি থেকে শতকরা ওকে প্রকাশ থেকে শতকরা এককে প্রকাশ। আচ্ছা সো এখন তো একটা কোশ্চেন দেই, কোশ্চেন তোমরা করার চেষ্টা করো। ধরো এই যে এটা ভাইয়া হ্যাঁ ওইটা ভাই আপনি একটু হাতে করে দেখান আপনার কতক্ষণ লাগে। কোনটা ওটা? হ্যাঁ। ওটা ওটা আমি এখন হাতে ক্যান করবো, আমার তো হচ্ছে হাতে করা লাগবে না, আমি তখন ক্যালকুলেটর দিয়ে করি সবকিছু, আমার কারণে হাতে করার বয়স আছে? হাতে করবা তোমরা, একসময় এগুলো এত খুব প্যারা দ্রুত কেন করতাম। ভাইয়া? ভাইয়া আ- আপনি সাস্ট এক্সাম দিছিলেন? না সাস্টে ফর্ম তুলছিলাম 900 টাকা দিয়ে, চাই নাই, আমার এখনো খারাপ লাগে 900 টাকার জন্য, বুঝছস? আপনি সাস্টে এক্সাম দিতে জাননি? না আরে ভাই আমার Seriously? ঢাবিতে হয়ে গেছে, আমি বুয়েটে পড়তে ভালো হয়েছে, আমি জানি বুয়েটে চান্স পাবো, আমি তো হুদাই কেন যাবো, যাইতাম ঘুরতে কিন্তু আব্বা বলছে না আমার সাথে ট্রেনে যাবা, আবার ট্রেনে চলে আসবা। So, আমি বলছি থ্যাংক ইউ আমার যাওয়ার দরকার তাহলে নেই। ভাই আপনি কয়টা ভার্সিটি দিয়েছেন? এই দুইটাই মানে ঢাবি হিয়া? ইউনিভার্সিটি হ্যাঁ, মেডিকেল তো চান্স পাই নাই, এই হচ্ছে অবস্থা। হ্যাঁ 0.1 মোলার সোডিয়াম ক্লোরাইড দ্রবণে ঘনমাত্রাকে শতকরা এককে প্রকাশ করো, শতকরা এককে প্রকাশ করো। মেডিকেল চান্স পাওয়া সহজ আসলে ঠিক মতো পড়লে, কে প্রকাশ করো। ওই মুখস্থ করা লাগে প্রচুর। আপনি ভাইয়া বায়োলজি পড়েন না এই জন্যই মনে হয় পান নাই। বা না আমাদের বায়োলজি কেমিস্ট্রি সবগুলো তোমার হচ্ছে কেমিস্ট্রি ভাই তুমি ম্যাথ দে দিছে হচ্ছে তোমার অর্থনৈতিক আরে ভাই, রসায়নে দেয় চিন্তা হলো থেকে কার রং জ্ঞানমূলক কি, কোশ্চেন। কার খাওয়া- দুগুণ আ- কত, উপরে উঠান তো ভাই, আরে একটু এইসব উপরে মানে উঠান। আরে আমার আজাইরা। আসে কি কি কাচের সংকেত কি, আরে ওই কি রে কাচের সংকেত কি, এটা কোনো কথা হইলো? অঙ্ক দেই বেটা, অঙ্ক টঙ্ক দেয় নাই, এই হচ্ছে কথা। আমাদের সময় ঢাবির প্রশ্নটা খুব সুন্দর ছিল, মানে ঢাবি ফার্স্ট এক্সাম ছিল তো এত মানে তুই দেখবি পরীক্ষার লিখে তো সহজ সহজ জিনিসই ভুল হয়, কঠিন কঠিন জিনিস ভুল হয় না কখনো, ভাই সহজ জিনিস। এতগুলা স্টুডেন্টের সাথে এক্সাম দিলে ঠিক আছে এই হচ্ছে কথা, মানে একটা মেন্টাল প্রেসার চলে আসে আর কি, এই হচ্ছে সমস্যা। হ্যাঁ এই হইছে জুদে তুলা। আপনি ঢাবিতে কোন জি ভাইয়া। সাবজেক্ট পাইছিলেন? ঢাবিতে আমার তো সবই আসতো, জেনেটিক ইঞ্জিনিয়ারিং আসতো, কারণ আমি মনে হয় এমন মানে আমার সামনে অনেকেই ছিল যারা পাশ করে নাই, আমার সব সাবজেক্ট পাস মার্ক ছিল। পাস মার্ক মানে কি, তোমার জেনেটিক ইঞ্জিনিয়ারিং চান্স পাওয়ার জন্য তোমার সব সাবজেক্টে 18-র উপরে লাগে, 18+ মার্ক লাগে। আমার যারা মতে খুব কম মানুষই ছিল আমার উপরে যাদের সবগুলোতে 18-র উপরে মার্কস, এবং আমার সময় হচ্ছে বায়োলজি কোশ্চেনটা কঠিন ছিল অনেক, এই কারণে অনেকে বাংলা ইংলিশ অ্যান্সার করছিল। যেমন ধর আমার ভাই, একটা আপনাকে ফ্রেন্ড তো মনে হয়, বুয়েটের কেমিস্ট্রি একদম মাইরা দিছিল পুরো। হ্যাঁ আমার তো হচ্ছে মনে হয় খুব সম্ভবত আমার একটা ফ্রেন্ড মনে হয় 86তম নাকি 72তম হয়েছিল
ঢাবিতে। ও হচ্ছে বাংলা অ্যান্সার করছিল, সো অর্থ ও তো বায়োলজি রিলেটেড কিছুই পাবে না, তাই না? সো ঢাবিতে হচ্ছে তোমাকে হচ্ছে সাবজেক্ট পাইতে হইলে মেরিট প্লেসের থেকে ইম্পর্টেন্ট প্রতিটা সাবজেক্টের মার্কস ঠিক রাখা। এখন ধরো তুমি ঢাবিতে ফার্স্ট হইছো, ধরো তুমি ঢাবিতে ফার্স্ট, ঠিক আছে, ধরো তোমার বায়োলজির মার্ক হচ্ছে 17.5, তো তোমাকে কিন্তু জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিবে না, তোমাকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা ফার্মেসিতে নিবে না, তোমার 18 পাওয়াই লাগবে, তুমি যত বড় হেডাই হও না কেন, ঠিক আছে? এবং আমার সময় সবগুলোতে মার্ক ছিল খুব কম মানুষের, বুঝতে পারছো? এই হচ্ছে ভাইয়া কথা। ম্যাথ না দাঁড়ালেও কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং পাওয়া যাবে? না না, ওটা জেনেটিক তো ইঞ্জিনিয়ারিং এর ভার্সিটি। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ তোমার হচ্ছে খুব সম্ভবত কয়টা সাবজেক্ট, জেনেটিক ইঞ্জিনিয়ারিং মনে হয় 3টাতেই লাগে, কেমিস্ট্রি, খুব কেমিস্ট্রি আর বায়োলজিতে 18 প্লাস লাগে এটা শিওর, ম্যাথে লাগে মনে হয়, আই এম নট শিওর, ঠিক আছে? তুমি ক্রাইটেরিয়া দেখবা, ওদের হচ্ছে সার্কুলার দেয় না, এর আগের বছরের সার্কুলার নামালি দেখবা যে কোন কোন সাবজেক্টে আমার মার্কস লাগবেই 18 প্লাস, ঠিক আছে? এইগুলা। আচ্ছা, এই হচ্ছে কাহিনী। তবে মানে ভাই তোমার আমাদের হচ্ছে যে এবারে নটরডেমের যে বুয়েটের যে ভাইটা যে ফার্স্ট হলো, ও মানে আরেকজন কিন্তু হাবার্টে চলে গেছিল 15 ব্যাচেরই। আচ্ছা, হ্যাঁ, তো ওগুলা তো আমি তো কিছু জানি না। তো হচ্ছে যে তোমার ওটাকে কি বলে, যে তুমি হচ্ছে ওটারে হচ্ছে যে যেই সাবজেক্ট পড়তে চাও না কেন ওটা দেখবো। নর্মালি হচ্ছে তোমার ঢাবিতে 500-র মধ্যে থাকলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং পাওয়া যায়, আর 1000-এর মধ্যে থাকলেই ফার্মেসি পাওয়া যায়, ঠিক আছে? কারণ হচ্ছে তোমার এই যে এই 1000-এর মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্টই হচ্ছে বুয়েট আর মেডিকেলে চলে আসে, এই কারণে হচ্ছে খুব ইজিলি পাওয়া যায়। আমার একটা ফ্রেন্ড 933তম হইলো, ও তো ফার্মেসিতে পড়ে এখন, আমার সাথে ছিল নর্ডেমি। আচ্ছা, সো গেল এটা। হ্যাঁ, এই ম্যাথের অ্যান্সার কি আছে তোমাদের, পারছো করতে? 0.585। হ্যাঁ, 0.5, হ্যাঁ ঠিক আছে। তো স্যার দেখো আমরা কি জানি, আমরা জানি মোলারিটি S = 1000 W ভাগ mv, আর শতকরা মানে জানি কি, শতকরা মানে হচ্ছে W ভাগ V। তো তার এটাকে উঠে দাও, S × M / 1000 = W ভাগ V। তো তার মানে W ভাগ V কি আসে এখান থেকে দেখি, S এর মান 0.1, M এর মান হচ্ছে 40, 1000 দিয়ে ভাগ দাও, এখান থেকে কত আসে W ভাগ V? এখান থেকে 0.00585। কিন্তু আমাকে কি বলছে, শতকরা প্রকাশ, শতকরার জন্য কি হয়, এখানে একটা পার্সেন্টেজ চলে আসে, পার্সেন্ট W ভাগ V না, আর পার্সেন্টেজ আনার জন্য আমাকে কি করতে হয়, 100 দিয়ে গুণ দেওয়া লাগে। পার্সেন্টেজ নিয়ে আসার জন্য আমাকে হচ্ছে 100 দিয়ে গুণ দেওয়া লাগে। 100 দিয়ে গুণ করলে আমার কি চলে আসবে দেখো, এই যে 0.585, এবং এখানে পার্সেন্ট দেওয়া ফরজ, পার্সেন্ট না দিলে তোমার অঙ্ক কাটতে পারে, ঠিক আছে? এইটুকু পর্যন্ত বুঝতে পারছেন আপনারা সবাই, কি বুঝছি এটুকু? ভাইয়া ডাব্লিউ ভাগ ডাব্লিউ তে নিলে কি হইতো? W/W আবার বহুত খেলা আছে, W/W নেওয়ার জন্য তোমাকে যেটা করা এর মান লাগবে, 40 বলতেছেন কেন? আচ্ছা এর মান তো 40 না, এর মান কত কত জানি আসে, 58.5, হ্যাঁ 58.5, ঠিক আছে? আমি আবার cos সেটা ভাবছিলাম। হ্যাঁ ওইটা হইলে আবার ঝামেলা আছে, তোমার হচ্ছে কি করা লাগবে বুঝছো আরবে, এই ভিটাকে আগে তোমার ডাব্লিউ বানাইতে হবে, এই ভিটাকে কি করতে হবে, তোমার হচ্ছে এইটাকে আগে ডাব্লিউ বানাইতে হবে, দেন হচ্ছে ক্যালকুলেশন করা লাগবে আর কি, ওটাতে মেলা কাহিনী আছে। কখনো কি আমাদেরকে বলে দিতে পারে কোশ্চেনে যে ডাব্লিউ ভাগ ভি তে রূপান্তর করো, মানে শতকরা এককে? আমি তোমাকে কিছু বলে না দিলে ডাব্লিউ ভাগ ভিতেই বলবে, আর যদি তোমাকে ডাব্লিউ বের করতেই বলে তোমাকে রো দিয়ে দিবে, তোমাকে অ্যাকচুয়ালি রো দিয়ে দিবে তখন, বুঝতে পারছো? ওকে, তোমাকে রো হ্যাঁ ভাইয়া, দিয়ে ওই থাকবে। প্রেসিডেন্ট হ্যাঁ, কি আমরা আর করবো না ভাইয়া? আর হ্যাঁ ভাই বলো, আর ওগুলো তো মচকে আসে, ভাই এটা তো মচকে আসে তোমার স্যার। শর্টকাট দিয়ে করা যায়। কোনটা? এই যে এইটাই, এই মাত্রা এক্স এর মান বের করব। বস, রিটেনে আসলে কি শর্টকাট হবে? তোমার এইমস মচকে তো এগুলো দিয়ে করবি, মচকে তো করবি অবশ্যই শর্টকাট দিয়ে, আমার শর্টকাট দিয়ে, কিন্তু হচ্ছে তোর এমনিতে রিটেনে শর্টকাট দিয়ে করলে সারো শর্টকাটে মার্কস দিয়ে দিবে, বুঝা গেছে? ওকে ভাইয়া এমসিকিউ এর জন্য বলছিলাম। এই ম্যাথটাকে আমরা কিভাবে শর্টকাটে করব? মানে এটা এখন তো আমাদেরকে মোলারিটি প্রকাশ করতে বলা নাই, এক্স এখন তো এর মান আমাদের বের করব। শতকরা তুমি এক্স মান বের করবা, দেখো আমাকে মোলারিটি কি দিছে, এস, এস কত, মানে আমার যেহেতু ডাব্লিউ ভাগ ভি, তার সূত্র কি, এস = 10x/m, এস এর মান 0.1, এম এর মান কত 58.5, এখানে কি আছে 10, আর এখানে কি আছে x, এখানে তুমি x বের করে দেখো কি আসে,
এখানে এক্স বের করে তুমি দেখবা 0.585 আসবে, আচ্ছা ভাইয়া, ঠিক বুঝছি আছে? ভাইয়া। তো তার মানে এত কাহিনী করার দরকার আছে? শর্টকাট আছে না, শর্টকাট দিয়ে করে দিবা। তুমি হচ্ছে জাস্ট শর্টকাট দিয়ে করে দিবা, তাহলেই হবে। কথা বোঝা গেছে? ওকে। আচ্ছা ভাই, মানে পরীক্ষার খাতায় শর্টকাট দিয়ে করলেও তো কাটবে না। না, পরীক্ষাতে শর্টকাট না দিয়ে ওই করা যে যাবে না। শর্টকাটে নাম্বার দিয়ে দিবে। পরীক্ষাতে শর্টকাট দিয়ে করা যাবে না, এই যে এমনি করতে হবে, বড় করে করতে হবে। পরীক্ষাতে শর্টকাট দিয়ে করা যাবে না, হ্যাঁ, বড় করে করতে হবে। শর্টকাট ইউজ করা যাবে না পরীক্ষার খাতায়, ঠিক আছে? ওকে, পরীক্ষাতে তুমি কখনো শর্টকাট ইউজ করবে না, করলে ঝামেলা আছে। আচ্ছা, তো এরপরে গেল এটা। তো এখন স্যার হেডিং দাও পিপিএম এককে ঘনমাত্রা। পিপিএম, ভাইয়া হ্যাঁ ভাইয়া। একটা স্যার তো ভি বাই ভি একটা করাইছিল। হ্যাঁ, ভি বাই ভিও আছে, ভি বাই ভি ওই রকমই। তবু একটা স্যার ম্যাথ করাইছে। হ্যাঁ ঠিক আছে, আমাদের ভি বাই ভি হচ্ছে ওই রকমই আর কি, ঠিক আছে? তুই পারবি, না পারলে আমি নেক্সট ক্লাসে বলি যে ভাই ভি বাই ভি কেমনে কিতা করাইছেন বুঝি নাই, ঠিক আছে? ওই ভাইয়া রকমই। ভাইয়া ভাই বলো। আগের অঙ্কটার ভাই রো কই? রো তো দেয়া নাই। কোথায়? আগের অঙ্কে রো থাকবে কেন? ডাব্লিউ ভাগ ভি না, ওটা ডাব্লিউ ভাগ ভি তে তো না রো ভাই, থাকে না। শর্টকাটটাতে। কোথায়? এইটা দেখো, শর্টকাট তো দুইটা, কই গেল? একটা হচ্ছে তোমার ডাব্লিউ ভাগ ভি তে রো থাকে না, আর ডাব্লিউ ভাগ ডাব্লিউ তে রো থাকে, বুঝতে পারছো? এই হচ্ছে কথা। আমার ডাব্লিউ ভাগ ভি তে রো এর কি দরকার? আমাকে তো আয়তন ডিরেক্টলি দিয়েই দেওয়া আছে, তো আমার তো আর ঘনমাত্রার দরকার নাই। ডাব্লিউ বাই ডাব্লিউ তো আমার কাছে ভি ডিরেক্টলি থাকে না, এই কারণে আমার এই ঘনত্বটার দরকার হয় আসলে, ঠিক আছে? আচ্ছা, ভাই যদি র দেওয়া থাকে ডাব্লিউ বাই বি বের করলে হবে? না, রো দেওয়া থাকলে ডাব্লিউ বাই ভি জীবনও হবে না। রো দিয়া থাকার অর্থই হলো আমরা ডাব্লিউ বাই ডাব্লিউ করতে হবে। রো দিয়া থাকার পরও কেউ ডাব্লিউ ভাগ ভি করলে এই জিরো শিওর, জিরো শিওর, ঠিক আছে? কোন দয়াবান টিচারে মনে হয় না এক দিবে, ঠিক আছে? জিরোই দিবে। বেশ, ভাইয়া হ্যাঁ হ্যাঁ ভাইয়া বলো। শতকরা এককে প্রকাশ ডাব্লিউ বাই ডাব্লিউ কেমনে করব? কোনটা? এই যে এখান থেকে 0.1 থেকে, না কোন থেকে? আচ্ছা, ধরো তোমাকে বলেছে 0.1 মোলার সোডিয়াম ক্লোরাইড দ্রবণ আছে, হ্যাঁ? তো ভালো কথা, সোডিয়াম ক্লোরাইড দ্রবণ আছে। এখন ধরো তোমার এখানে রো দিয়ে দিছে, কথার কথা, ধরো কথা রো দিছে 1.5, ধরো রো দিছে 1.5। এখন তোমাকে এটা বলছে যে শতকরাকে প্রকাশ করো, দেন তুমি ডাব্লিউ ডাব্লিউ কেমনে বসাবো? এই যে সূত্র, শর্টকাটটা, এই যে এখানে এক্স বসাতে 0.1, এখানে 10 বসাবা, এখানে এক্স বসাবা, এখানে বসাবা 58.5, আর এখানে কি বসাবা? এখানে বসাবা রো। আচ্ছা ভাই, 1.5। জুবাইর যে বললো ভি বাই ভি, ওখানে মনে হয় যে ঘনত্বটা, ওই ঘনত্বটা হবে ধ্রুবের, না? ঠিক আছে, তো এখান থেকে আমি এক্সট্রা বের করে ফেলো, ঠিক আছে? আচ্ছা, সো ভি বাই ভি তে যেটা হয়, ঠিক আছে? বুঝা গেছে এইটুক? আচ্ছা, ভি বাই ভি কি স্যার? ভি বাই ভি মানে কি বোঝায়? আয়তন বাই আয়তন। ওইখানে তোমাকে দ্রবের আয়তন দেওয়া থাকবে, ওইখানে হচ্ছে তোমাকে অ্যাকচুয়ালি কি দেওয়া থাকবে? দ্রবের আয়তন দেওয়া থাকবে, দ্রবণের আয়তন দেওয়া থাকবে। ধরো কথা আমার লিকুইড জিনিসপত্র, যেমন ধরো আমি আতর মিশাবো পানির মধ্যে, তো ধরো আমার 1 লিটার পানি আছে, ওটার মধ্যে আমি 10 মিলিলিটার আতর দিব, যাতে আতরের পরিমাণটা বাড়ে। তো তাহলে ওটা কি হবে? ওটা হবে ভি বাই ভি। আর ওটাতে ক্যালকুলেশন করার জন্য কি করতে হবে ভাইয়া? ওই যে ওইখানে হচ্ছে তোমার আমার ভি বাই ভি না, ভি ভাগ ভি। তো তখন তোমার এই যে তখন হচ্ছে তোমাকে দিয়ে দিবে আমার দ্রবের ঘনমাত্রা, ওই কেসে তোমাকে দ্রবের ঘনত্ব, ওখানে তোমাকে দ্রবের ঘনত্ব দিয়ে দিবে। সো নরমালি আমার হচ্ছে আগের অঙ্কে দেওয়া থাকতো কি? ডাব্লিউ দেওয়া থাকতো, ভি বের করতে হইতো। এখন ভি দেওয়া আছে, ডাব্লিউ বের করতে হবে, যাতে আমি এই যে 1000 ডাব্লিউ ভাগ এম ভি এখান দিয়ে অঙ্কগুলো করতে পারি। বুঝা গেছে? একই সিস্টেম, বাট কথা হলো ভি বাই ভি নরমালি পরীক্ষা আসে না, বাট সিস্টেম তো একই। পরীক্ষা আসলে আসুক, না হয় নাই, তুমি তো পারবাই। কথা কি তোমরা বুঝতে পারছো কি বলছি? ওকে ভাইয়া ভি বাই ভি এরও কি শর্টকাট আছে? কোথায়? ভি মানে বাই ভি ভি বাই এর ভি বাই ভি টাইপের কোনো অঙ্কই আসলে আমি দেখি নাই কখনো, ঠিক আছে? তাই শর্টকাট আছে তো, 10x ডিভাইডেড বাই m, আর এই রোটা হবে ধ্রুবের, শেষ। ঠিক আছে, তো হইলে এরকমই হবে, এটাই হবে আসলে। ওই যেটা কি বলে ডাব্লিউ বাই ডাব্লিউ যে হবে, ভি বাই ভি এর তাই হবে, হওয়ার কথা খুব সম্ভবত। হয়তো করে দেখতে হবে, আমি শিওর না। রোর যে ঘনত্ব, এটা ধ্রুবের হবে। হ্যাঁ, এটাই হওয়ার কথা, এটাই হওয়ার কথা আসলে, যদি হয়ে থাকে। আচ্ছা, সো আমরা হচ্ছে ইসে যাই এখন, পিপিএম এর ঘনমাত্রা যাই। সো পিপিএম এর ফুল ফর্মটাকে লিখে ফেলো। পিপিএম মানে বোঝা যাচ্ছে পার্টস পার মিলিয়ন, পার্টস
পার মিলিয়ন। এখন ধরো শুধু আমাকে যদি বলে পিপিএম এর ফুল ফর্ম লিখো, তখন তুমি লিখো পিপিএম মানে হচ্ছে পার্টস পার মিলিয়ন। কিন্তু ধরো তোমাকে যদি বলে পিপিএম কি, তখন তো পার্টস পার মিলিয়ন লিখলে তো মার্কস পাবা না। তখন তোমাকে হচ্ছে একটা সুন্দর সংজ্ঞা দেওয়া লাগবে। সুন্দর সংজ্ঞাটা কি ভাইয়া? সুন্দর সংজ্ঞাটা হলো তোমার নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট তাপমাত্রায় 1000 মিলিলিটার অথবা 1 লিটার দ্রবণে 1 মিলিগ্রাম ভর দ্রবীভূত থাকলে তাকে 1 ppm বলে। ঠিক আছে? তো তার মানে কথা কি? কথা হচ্ছে যে আমার ইয়া হইতে হবে, তোমার 1000 মিলিলিটার দ্রবণে আমার 1 লিটার দ্রবণে কেবল 1 মিলিগ্রাম দ্রব থাকবে। সো তার মানে স্যার আমার 1 ppm লেখা যেই কথা, 1 মিলিগ্রাম পার লিটার লেখা একই কথা। মিলিগ্রাম পার লিটার মানে অ্যাকচুয়ালি পিপিএমই বোঝায়। মিলিগ্রাম পার লিটার বলতে অ্যাকচুয়ালি পিপিএমই বোঝায়। স্যার আমার কথা বোঝা গেছে? জি ভাইয়া। আপনারা বুঝছেন তো স্যার, তাই না? আচ্ছা ঠিক আছে। তো তাহলে চলো এখন কিছু অঙ্ক করি। লিখো 1 নাম্বার, কোন দ্রবণের ঘনমাত্রা কোন দ্রবণের ঘনমাত্রা 0.033 গ্রাম পার কেজি হলে পিপিএম এককে ঘনমাত্রা কত? পিপিএম এককে ঘনমাত্রা কত? হ্যাঁ করো করো করো। হ্যাঁ কত, আমি একটু ফোনে চার্জ দিয়েছি, ফোনে চার্জ শেষ। ভাইয়া এটাই হবে 0.033।
হ্যাঁ অ্যানসার কি আসে? অ্যানসার কি বলা ভাই? ভাই হয়েছে এটাই নাকি? এটাই আসবে 0.033 33 না হবে ভাইয়া নাকি? 33 হবে, ইয়েস ইয়েস 33 হবে। গুড, দেখো কেমনে করতে হবে। স্যার দেখো আমরা কি জানি, পিপিএম মানে হচ্ছে সোজা কথা মিলিগ্রাম পার লিটার, আর কোনো কথা নাই। এখন দেখো এখানে বলছে মিলিগ্রাম পার কেজি। হ্যাঁ, পানির জন্য মনে রাখবা স্যার, আমার বিশুদ্ধ পানির জন্য, বিশুদ্ধ পানির জন্য 1 কেজি ইজ ইকুয়াল টু 1 লিটার। সো তারপরে এই যে আমাকে যে এখানে দ্রবণের ঘনমাত্রা দিয়ে দিছে, আমাকে কি দেওয়া, দেখো এখানে দেওয়া আছে দ্রবণের ঘনমাত্রা ইজ ইকুয়াল টু 0.033 গ্রাম পার কেজি, এবং আমি হচ্ছে পার কেজি লেখা যেই কথা, পার লিটার লেখা একই কথা, কারণ বিশুদ্ধ পানির জন্য 1 কেজি আর 1 লিটার সেম জিনিস। বাট আমার পিপিএম মানে কি? আমি তো বলছিলাম পিপিএম মানে হচ্ছে মিলিগ্রাম পার লিটার। সো এই যে গ্রামকে মিলিগ্রাম বানানোর জন্য কি করতে হবে? আমি যতটুকু জানি 1000 দিয়ে গুণ করতে হয়। গ্রামকে 1000 দিয়ে গুণ করলে মিলিগ্রাম হয়, সো মিলিগ্রাম পার লিটার। সো তাহলে আলটিমেটলি কি আসলো তোমার 33 মিলিগ্রাম পার লিটার, বা মিলিগ্রাম পার লিটার লেখা যেই কথা, পিপিএম লেখা আমি যতটুকু জানি একই কথা। স্যার আমার কথা বোঝা গেছে? ক্লিয়ার স্যার? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। ভাই ম্যাথ কি এই টাইপের হবে? হ্যাঁ কি ম্যাথ? না না, ম্যাথ তো এরকমই। এখন তো প্রশ্ন করার সময় স্যারের মাথায় অনেক কিছু আসতে পারে প্রশ্ন করার সময়। তো প্রশ্ন করার পর কি আসবে না আসবে এগুলো তো তুমি আটকাতে পারবে না, ঠিক আছে? অনেক কিছু আসতে পারে মাথায়, ঠিক আছে? আচ্ছা, তো তার মানে পারবা না, তোমাকে যাই দেওয়া থাকুক না কেন, তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে স্রেফ ইসে নিয়ে যাওয়া, মিলিগ্রাম পার লিটার নিয়ে যাওয়া, পিপিএম এ নেওয়ার জন্য জাস্ট মিলিগ্রাম পার লিটার নিয়ে যাওয়া। আচ্ছা, তো এখন দেখো আমরা নেই হচ্ছে তোমার মোলারিটি থেকে পিপিএম এককে রূপান্তর, মোলারিটি থেকে, মোলারিটি থেকে পিপিএম এককে রূপান্তর। ভাইয়া একটু উপরে দেখাবেন? একটু দেখলে হবে বাস? জি ভাই, এই 4-5 সেকেন্ড। হ্যাঁ, মোলারিটি পিপিএম এর রূপান্তর। আচ্ছা, তো চলো একটা ডিরেক্ট কোশ্চেনে লিখে ফেলি, ঠিক আছে? হয়েছে বস? হয়ে গেছে ভাইয়া। আচ্ছা, ধরো স্যার কোশ্চেন লিখো যে 1 নাম্বার 0.1 মোলার HCl দ্রবণের, 0.1 মোলার HCl দ্রবণের ঘনমাত্রাকে পিপিএম এককে রূপান্তর করো। হ্যাঁ করছেন স্যার? হ্যাঁ, আনসার কি আসে বলো? এই তোমরা কি সবাই ঘুমাইতেছ নাকি? তোমাদের সারা সপ্তাহ নাই কিছু নাই? হ্যাঁ 100 হবে आंसर। আনসার না, আনসার না, 100 না, আবার টেরাই দাও। 3650। কি 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 আসছে? হ্যাঁ ঠিক আছে, 3650 ppm। দেখো কেমনে করে আমার এইখানে। ওই এই আসলে ভাই তো আগে আগে ছুটি চাচ্ছে এই কারণে। হ্যাঁ হ্যাঁ, এই দেখো স্যার আমার এই সেলে ঘনমাত্রা আগে শুরু করছেন না এই কারণে। আচ্ছা মাত্রই তো শুরু করলাম বেটা। দেখো আমার এই সেলে ঘনমাত্রা, এই সেলে ঘনমাত্রা কি 0.1 তার সময় পরে বলতেছেন মাত্র মোলার HCl, ঠিক আছে না? আজকে মুডে আছি পুরো। এখন স্যার দেখো এই যে আমার এই যে মোলারিটি, এটাকে কি লেখা যায় কেউ বলতে পারবা? মোল পার লিটার। মোল পার লিটার, এটাকে আবার আজকে লেখা আমরা যায় পরীক্ষা দিয়ে মোল দেখলাম পার লিটার, তুই চুপ কর। কি ঠিক আছে? আচ্ছা কি জুড়ে সমস্যা নাই, আর ওটা চিল বেটা চিল। হ্যাঁ, এত মোল পার লিটার HCl। ওকে, এখন আমাকে জুদে বলো তো মোলকে গ্রামে কেমনে নেয়?
মোলকে ভাই 1000 দিয়ে এই 1000 বেটা দিয়ে গুণ দিব। 1000 দিয়ে গুণ দিলে হয়? 0.02 এই দেখ আমার 1 মোল HCl, এটা আমি কি লিখতে পারি? 36.5 গ্রাম HCl না সুদে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই আণবিক ভর দিয়ে গুণ করা লাগে, বুঝছিস সুদে? ওকে, জি ভাই সরি গুলাই ফেলাইছি। হ্যাঁ সমস্যা নাই, চিল। তো এটাকে আণবিক ভর দিয়ে গুণ করে দাও। তো 0.1 ইনটু 36.5 গ্রাম পার লিটার HCl, এখান থেকে আমার কি চলে আসে? 3.65 গ্রাম পার লিটার HCl। কিন্তু এখন আমার ppm মানে তো মিলিগ্রাম পার লিটার, গ্রাম থেকে মিলিগ্রামে কেমনে নেয়? 1000 দিয়ে গুণ করা লাগে। 1000 দিয়ে গুণ করে দাও, তাহলে কি আসলো? মিলিগ্রাম পার লিটার HCl। আর এখান থেকে কি চলে আসছে? 3650 মিলিগ্রাম পার লিটার HCl। এখান থেকে আমার আসে হচ্ছে 3650 এত ppm HCl। এই যেটা হচ্ছে আমার অ্যান্সার। মানে এই অঙ্কগুলো খুব জোস, খালি নরমাল অঙ্কগুলো বোঝারও কিছু নাই, খালি তুই এগুলো শুধু পাগলা ইউনিট মতো। ইউনিট চেঞ্জ করতে, ইউনিট হ্যাঁ, থেকে খালি ইউনিট ইউনিট টু ইউনিট চেঞ্জ করে আগা যাবি তাইলে হবে। তোর কাজ হচ্ছে খালি ইউনিট টু ইউনিট চেঞ্জ করে আগা যাবি, তাহলেই হবে আর কি, ঠিক আছে? আচ্ছা, তো গেল এটা। ভাইয়া একটু এই জায়গাটা আরেকবার বলবেন না, মিস করছি। আচ্ছা কোনটা? যে হ্যাঁ ধরো আমার ধরো 0.1 ফার্স্ট থেকে, হ্যাঁ এখান থেকে। হ্যাঁ ধরো 0.1 মোল HCl আছে, ঠিক আছে? প্রশ্ন তো দিয়ে দেওয়া, ওকে? আচ্ছা, তো এখন 1 মোলার লেখা যেই কথা, 1 মোল পার লিটার লেখা একই কথা, কি জানো নিশা? একই হ্যাঁ তো, ভাইয়া। তাই না? আচ্ছা, সেই মোলের বদল লিখে দিলাম, মানে মোলারের বদল লিখে দিলাম মোল পার লিটার। আচ্ছা, এখন আমি মোল থেকে গ্রামে আনতে চাই, তাহলে কি করব? আণবিক ভর দিয়ে গুণ দিব, তাহলেই তো হবে, তাই না নিশা? জি ভাইয়া। আচ্ছা, ওকে, তো তাহলে 36.5 দিয়ে গুণ দিলাম, হ্যাঁ? আচ্ছা, ওকে, তো গেল। এরপরে স্যার তো তাহলে ধরো কি আসে আলটিমেটলি? 3.6 আসলে, এই তো? ওকে, এখন দেখো অরিশা, আমি আমার হচ্ছে ppm মানে কি? মিলিগ্রাম পার লিটার না? ppm মানে হচ্ছে মিলিগ্রাম পার লিটার। সো গ্রামকে আমি মিলিগ্রামে কিভাবে নিতে পারি? 1000 দিয়ে গুণ দিয়ে, তাই না? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, সো যে 1000 দিয়ে গুণ দিলাম, তো তাহলে কি চলে আসলো? মিলিগ্রাম পার লিটার। আর মিলিগ্রাম পার লিটার যেই কথা, ppm কি একই কথা না? একই তো কথা নাকি? বুঝছি ভাইয়া। ওকে, আচ্ছা, সো গেল এটা, সিম্পল। এখন ধরো যে আরেকটা অঙ্ক করে ফেলো, যে আমার রক্তে গ্লুকোজের ঘনমাত্রা, রক্তে গ্লুকোজের ঘনমাত্রা 0.001 মোলার হলে ppm এককে ঘনমাত্রা কত? ppm এককে ঘনমাত্রা কত হলে ppm এককে ঘনমাত্রা কত? বের করো জলদি। বের হলে বলবা ভাইয়া এটা আসছে, আমার আনসার কি হয়েছে? উম, 180 ppm ভাইয়া। 180 ppm আসে। হ্যাঁ ঠিক আছে। 180 কি বললা? পিওর ঠিক আছে? আমি বলছি। জি হ্যাঁ ভাইয়া। ঠিক আছে, হ্যাঁ 180 হবে অ্যান্সার। দেখো কি হবে। সো আগের মতোই, যে গ্লুকোজের ঘনমাত্রা, এই গ্লুকোজের ঘনমাত্রা, গ্লুকোজের ঘনমাত্রা কত? 0.001 মোলার, ঠিক আছে? মোল এটা লেখা যেই কথা, মোল পার লিটার লেখা এই কথা। এখন গ্লুকোজের সংকেত কি কেজন বলো তো? C6H12O6। হ্যাঁ, C6H12O6। সো এটা আণবিক ভর যদি তুমি বের করো, তুমি দেখবে 180 গ্রাম আসে, ঠিক আছে? সো বসায় দাও 0.001 ইন্টু 180 গ্রাম পার লিটার। তো তাহলে কত আসলো? কত আসে? তিনটা আগে, 1 2 3 কি 0.1 নাকি?
80 গ্রাম পার লিটার। 0.1 তো আমার তো লাগবে মিলিগ্রাম পার লিটার, তাই না? ppm এর জন্য 1000 দিয়ে গুণ দাও। তো শেষমেশ কি আসে? 180 মিলিগ্রাম পার লিটার অথবা 180 ppm। স্যার আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? ওকে, আচ্ছা। সো আপনারা যদি এই অঙ্ক বুঝেন, আমরা কি সামনে প্রসিড করতে পারি? জি ভাইয়া। হ্যাঁ, গুড। এরপর স্যার লিখো, কি লিখবা? 125 ppm সোডিয়াম কার্বনেট এর দ্রবণকে মোলার ঘনমাত্রায় প্রকাশ করো। ভাইয়া ভাইয়া, ভাইয়া পর্যায় সারণীর কোন মৌলগুলোকে আদর্শ মৌল বলা হয়? মানে কোন গ্রুপের? এস আর পি আদর্শ ওই যে রিপ্রেজেন্টেটিভ মৌল, যেগুলো রিপ্রেজেন্টেটিভ মৌলগুলো হচ্ছে তোমার এসআরপি। বইয়ে তো থাকার কথা, এটা আছে মনে হয়, দেখো তো খুঁজে। মানে ভাইয়া গ্রুপ কোনটা কোনটা? গ্রুপ 1 গ্রুপ কত, দাঁড়াও, কত জানি? 1 1 2 তো 2 এস। আর 13 থেকে 18। হ্যাঁ, ওগুলাই হবে খুব সম্ভবত। 1 2 আর 13 থেকে 18, আর মাঝখানে গুলো তো ডি ব্লক মৌল, অবস্থান্তর। ওইগুলো আদর্শ না। ঠিক আছে, আচ্ছা। তো হচ্ছে করো অঙ্কটা, কি আছে আনসার বলো। ভাইয়া এটি হ্যাঁ 1.1 মোল পার লিটার। 1.00 না 0.0011 মানে মোল পার লিটার। 0.0011 0.0011 0011 0.0011 লাস্টে 1 আসে। হ্যাঁ আর Okay. কিছু আছে মানে 0.0012 হবে, মানে যেহেতু 7। ভাই আমার 1.17 into 10 to the power minus 3 আসে। হ্যাঁ, ওরকম কিছু একটা আসবে। ইয়েস ইয়েস, হ্যাঁ ওরকম কিছু একটা আসবে। এটা আসছে 1.17 into 10 to the power minus 3। হ্যাঁ, সো দেখো স্যার, আলটিমেটলি আমার সেমই তো, আমরা একই তো নর্মাল হ্যাঁ করে করছি তো। 125 ppm মানে কি? 125 ppm মানে হচ্ছে 125 মিলিগ্রাম পার লিটার। সো মিলিগ্রামকে আমি আগে গ্রামে আনি। গ্রামে আনার জন্য কি করতে হবে? গ্রামে আনার জন্য আমাদের 10⁻³ দিয়ে গুণ করতে হবে, তাই না? আচ্ছা, তো আসলো। এখন গ্রাম কেমন নিতে হবে? কিসে? মোলে। এ কারণে কি করতে হবে? আণবিক ভর দ্বারা ভাগ। সো তুমি কোলে আলটিমেটলি দেখো এরকম কিছু একটা চলে আসে খুব সম্ভবত 10⁻³ আর এটাকে লেখা যায় এটা। স্যার আমার কথা বুঝতে পারছেন আপনারা? ওকে, হ্যাঁ ভাই। আচ্ছা ঠিক আছে, গুড, গেল এটা। এরপরে ভাইয়া হ্যাঁ, এই আগে অঙ্কটা একটু দেখেন তো, নেট গেছিল। ওকে, গেল এটা। জি ভাই হয়েছে। হুম, ভাই আমাকে এনডিসি এ কি কুইজ হয় আমি কিছু তো বুঝতেছি না, এগুলো কি দিছে মানে ভাই। আমি কোশ্চেন দেখি নাই, দেখবো কোশ্চেন গুলা কি দিছে না দিছে। আরে এক না ভাই, একটা সৃজনশীল দেয় 10টা এমসিকিউ দেয়, এটা কোনো কুইজ হলো? আবার অ্যাসাইনমেন্ট তো কোনো উপায় তো নাই, কি হবে? আর যত কঠিন প্রশ্নই দেখ, তো কুইজে লাভ আছে? তুই কত ভাই, যত কঠিন প্রশ্ন দেখ, ওটা সলভ তো কেউ না কেউ পারে, তাই না? তো লাভ আছে দিয়া? তো অ্যাকচুয়ালি এগুলোতে কোনো লাভ দিতেছে না, এই হচ্ছে কথা। কুইজ হবে অফলাইনে, কঠিন কঠিন দিতেছে, মানে ডিকশনারি তো কারো কাছে নাই, মানে কেউ পারবে না। ঠিক আছে, এই হচ্ছে কথা। আচ্ছা, সো দেখো এরপর হইতেছে, তো আমার তো মোটামুটি এগুলো হইলো। হ্যাঁ, নেক্সট ম্যাথ লিখো। তো এই যে এখানে মোটামুটি পিপিএম ফিপিএম হচ্ছে এগুলাই আর কি, ঠিক আছে, মোটামুটি হচ্ছে এগুলাই। আচ্ছা, আর এরপরে স্ক্রিন দেখা যায়, যেহেতু স্ক্রিন শেয়ার কি, আচ্ছা পুরো স্ক্রিন দেওয়া আছে। হ্যাঁ, এই অঙ্কটা করেন তো স্যার। হ্যাঁ, এই অঙ্কটা করো।
এই স্ক্রিন এই হোয়াইট স্ক্রিন দেখা যায় না প্রশ্নটা? তাহলে দেখা যাবে। Okay. হ্যাঁ, আনসার কি আসে এটার? এটার আনসার কি আসে? কেউ কিছু বলে না কেন? পারবো না? এই জুদে, করতেছি। আচ্ছা এবারে ওটা কি বলে, এই 27 ওয়াটের চার্জার কিনবো কোন জায়গা থেকে রে? মানে চার্জার আমারটা হচ্ছে 18 ওয়াট, 27 ওয়াটের ফাস্ট চার্জার কিনা দরকার, কোথায় পাওয়া যায় জানোস? ফাস্ট চার্জার মোবাইল কম, আপনি যে কোম্পানি থেকে কিনছেন না মোবাইলটা ওদের জিজ্ঞাসা করা লাগবে। কেন? ভাই কি ফোন? এই ফাস্ট চার্জার কই পাওয়া যায় রে? ফাস্ট চার্জার 27 ওয়াটের গুলিস্তানে পাওয়া যায়। গুলিস্তান থেকে কি কিনবো? ব্র্যান্ডের ভাই দোকানে কি কত ফোন? পাবে? ভালো ভাই ব্র্যান্ড। বাইরে আইডিবি তোমার তে কি তো মনে পাওয়া হয় যায় রাস্তা কথা থেকে ভাই। কিনা? হ্যাঁ, কোথায় কোথায়? আইডিবি আইডিবি আছে তো। বেটা তুই আমাকে পারলে দিস তো বেটা, এই যাওয়ার টাইম নাই, অনলাইন অর্ডার দিব। অনলাইনে তো ওই যে ওয়েবসাইট আছে স্টারটেক, রায়ান্স, আচ্ছা ওরা তো দেয়। রায়ান্স না, হ্যাঁ রায়ান্সের প্রোডাক্ট ভালো, রায়ান্সের 27 ওয়াটের। আচ্ছা না, মানে Startek 27 ওয়াটের যে খারাপ। ফাস্ট চার্জার গুলো, ওগুলো কি সবার সব ফোনের জন্য তো সেম না? না নাকি তোর? মোবাইল সাপোর্ট করা লাগে। আচ্ছা বুঝতে পারছি, না আমার তো শাওমি তো, কত কথা। তো মোবাইল যদি মানে অত ওয়াট সহ্য করতে পারে তাহলে না না, হ্যাঁ, আমারটা তো 27 ওয়াট সহ্য করতে পারবে, 27 ওয়াট পর্যন্ত ওটার ক্যাপাবিলিটি আছে। তাহলে হবে, সমস্যা নেই। কোন একটা ব্র্যান্ডের ফোনে দেখলাম 45 ওয়াটও সাপোর্ট করে, মনে হয় রিয়েলমির করে একটা নতুন একটা। বিভিন্ন ভাই আমার মোবাইল তো কবে কত প্রায় অবশ্য 45 ওয়াট না হলে আমার ভাই প্রায় 40-এর কাছাকাছি সাপোর্ট করে, 38। তাই? ওরে বড় লোক রে। অবশ্য 2 মাস আগে কেনা। হ্যাঁ, জুতে কিন্তু একটা ব্র্যান্ডিং করলো যে এই আমার ফোন কিন্তু 40 ওয়াটের চার্জার, ঠিক আছে কি 40 জুতে, ওয়াট তাই না, না? 64 একটু কম তো কাছাকাছি। ভাই আপনি করতেছিলেন ও ফাঁক দিয়ে করে দিলেন। আচ্ছা রে, কি রে এত সহজ অঙ্কটা অঙ্ক পারতেছো না তোমরা? কি আসে? পারবা না এটা? নাকি আমাকে মাঠে নামতে হবে? ভাইয়া এটা কি লিমিটিং বিক্রিয়া টাইপের? আরে না, লিমিটিং বিক্রি তো এখনো যাই নাই, লিমিটিং বিক্রি করাবো না। লিমিটিং বিক্রি কথা 3-এর জিনিস তো, ওই লিমিটিং বিক্রি করানো শুরু করলে অনেক কিছু চলে আসবে, ঠিক আছে? তো ভাই আপনি আগে ক্লাসে যে অঙ্কগুলো করেছেন ওগুলো একটু লিমিটিং ভাইয়া বিক্রিয়া। লিমিটিং বিক্রি অধ্যায় 3 তে, এটা কি সেকেন্ড পার্টে না ফার্স্ট পার্টেই? সেকেন্ড পার্টের অধ্যায় 3-এ আসলে, ঠিক আছে? লিমিটিং আচ্ছা। বিক্রিয়ক দিয়ে আসলে অনেক কিছুই করা যায় আসলে, হ্যাঁ, বাট আসলে লিমিটিং বিক্রিয়ক শুরু করলে আমার ধর পুরো একটা ক্লাসই লাগবে শুধু লিমিটিং বিক্রিয়কের অঙ্ক করাইতে, কারণ অনেক টাইপের ম্যাথ তো লিমিটিং বিক্রিয়কে। দেখি হয়তো করাইতে পারি। জি ভাই নাও পারি। 9-10 তো দেখছি ভাই অনেক ভাবে হ্যাঁ, অঙ্ক ঘুরে ঘুরে আসে। অনেক ঘুরে ঘুরে আসে লিমিটিং বিক্রিয়কের ম্যাথ গুলো। তো করে ফেলো এটা জলদি, আর 2 মিনিটের মধ্যে, না পারলে আমি করে দিব। ভাই 2 মিনিট থাম। হ্যাঁ, কর।
ভাই এটা অ্যান্সার কি 20 মিলিলিটার হবে? হ্যাঁ, সো হয় নাই বার করা। ভাই ভাইয়া এটা 20 হবে 20 ml 20 মিলিলিটার হবে? 20 মিনিট বের হতো তোমাদের। হ্যাঁ ভাইয়া ইউ মে প্রসিড। হ্যাঁ, আমি কি প্রসিড করতে পারি না? দেখি তো চ্যাট বক্সে আনসার কি দিছে জাতিরা। ইমোজি দিছে, কি একটা অবস্থা, অ্যান্সার দিছে। আজ আমার নাই তো। আচ্ছা, তোমাদের তো মানে কেমিস্ট্রি একটাই এক্সাম দিছি না? এই একটা এক্সামের পর তো এক্সাম নেওয়া হয় নাই না? এক্সাম নিতে হবে, পরের পার্টটা শেষ করে ভাই সেকেন্ড আপনার পার্টের এক্সাম ফিজিক্স হবে। এক্সাম কই বুঝা গেল নাকি? কিছুই তো বললেন না। হ্যাঁ, ফিজিক্স এক্সাম কিছু বলি না, বলবো। ভাইয়া হ্যাঁ ভাইয়া। ভাইয়া আমাদের অ্যাডমিশন টেস্টের জন্য কি পর্যায় সারণীটা মুখস্থ রাখা লাগবে? অবশ্যই। ভাইয়া মানে কত ভাই ভাইয়া সবগুলা 30 গ্রুপ পর্যন্ত সবগুলা মুখস্থ ভাই ওর রাখতে সাথে কষ্ট মজা হইতো। করেন কেন আপনি? পজিশন 108 মুছতে পারেন নাকি? তো কথা হচ্ছে যে পড়াশোনা মুখস্থ রাখা লাগে তোমার, এটা কোনো কথা হইলো? অবশ্যই লাগে না, ঠিক আছে? ভাইয়া আমি একটু আগে একটা প্রশ্ন দেখলাম যে 6 নাম্বার গ্রুপের মৌলগুলা সবগুলো তুলে দিয়ে বলছে, মানে 4টা অপশন যে কোনগুলা 6 নাম্বার গ্রুপের মৌল, তো ওইটা তো দেখলাম যে মুখস্থ না রাখলে সম্ভব না হ্যাঁ, মানে এখন এতগুলা হচ্ছে পড়ে দেখো টড়ে যে গেছে। তোমার হচ্ছে মেডিকেলের ব্যাপারে আসলে কিছুই বলা যায় না, ঠিক আছে? এই কারণে মেডিকেল সংক্রান্ত আমি কিছু বলি না, কারণ ওদের বিশ্বাস নাই। দিলেও দিতে পারে, বুঝতে পারছো? এই হচ্ছে কথা, কারণ মেডিকেলে মানুষজনের বিশ্বাস নাই, বুঝছো না? ভাই এনডিসির কিছু ছোঁয়া বল আছে, এখন পুরো পিরিয়ডিক টেবিল মুছছে। তো কি আমার পাশে স্টুডেন্টরাই তো পুরো পিরিয়ডিক মুখস্থ ছিল। এই আমার বোর্ডে একটা ঢুকছে, রাজশাহী বোর্ডের ফার্স্ট ফ্লোর পুরো পিরিয়ডিক টেবিল মুছছে। হ্যাঁ, থাকে থাকে, এগুলো থাকে, অবস্থাই খারাপ হয়। এগুলো থাকে। হ্যাঁ, তাহলে দেখো তোমাদের অ্যান্সার কি আসছে? 20। জি ভাইয়া 20 আসে কাদের কাদের? আমি হ্যাঁ আমার নাম কি? সুস্মিতা। সুস্মি, আর কার? ভাই আফরিন। ভেরি গুড, হয় নাই। আচ্ছা দেখো, আমরা হচ্ছে আগাই, হ্যাঁ কেমনে করে, কত সুন্দর রেসপন্স। ঠিক আছে? তো হচ্ছে না, কাছাকাছি গেছিলাম, কাছাকাছি গেছো, খালি এক জায়গায় 2 দিয়ে গুণ করো নাই তোমরা। কাছাকাছি গেছো, এক জায়গায় 2 দিয়ে গুণ করো নাই, অ্যান্সার 40 আসবে, ঠিক আছে? আচ্ছা, সো দেখো কোশ্চেন কই? এই কোশ্চেন লিখি নাই? ও আচ্ছা, কোশ্চেন তো লিখি নাই, কোশ্চেন তো ওখানে ছিল। আচ্ছা, কি কি ইনফরমেশন আছে দেখে নেই। বলছে আমার কাছে 500 মিলিলিটার আয়তনের একটা দ্রবণ ছিল, ঠিক আছে? তোমার হচ্ছে 500 মিলিলিটার আয়তনের একটা দ্রবণ ছিল, ওকে। এখানে হচ্ছে তুমি 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড দিছো, 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড দ্রবীভূত করছো। তো এই যে 500 মিলিলিটার 49 গ্রাম সালফিউরিক দিছো, এখন কি তুমি যেই দ্রবণটা হইছে ওই দ্রবণের ঘনমাত্রা কি বের করা সম্ভব? কি মনে হয়, সম্ভব না? অবশ্যই হ্যাঁ সম্ভব। সম্ভব। S is equal to 1000 W ভাগ MV। মান বসাও। W এর মান কত? 49। এটা কত? 500। 500 তোমার হচ্ছে এই যে আণবিক ভর হচ্ছে 98 আর আয়তন হচ্ছে 500 মিলিলিটার। ক্যালকুলেশন করলে 1 মোলার আসে, তাই না? 1 মোলার আসে। আচ্ছা, তো এরপরে স্যার এই যে উক্ত দ্রবণের 50 মিলিলিটার পরিমাণকে 10% কস্টিক সোডা দ্বারা প্রশমিত করতে হবে। এখন আমরা বের করি 10% কস্টিক সোডা দ্রবণের ঘনমাত্রা কত? 10% কস্টিক সোডা দ্রবণের ঘনমাত্রা কত স্যার? 2.5 কেমনে বের করব? 2.5 হ্যাঁ, C is equal to 1000 W ভাগ MV। W আমরা স্যার কি বলছি যে তোমার 10% মানে কি? আমার হচ্ছে 100 মিলিগ্রাম দ্রবণে 10 গ্রাম দ্রব আছে। 100 মিলিগ্রাম দ্রবণে 10 গ্রাম দ্রব আছে। আর হচ্ছে আমার কস্টিক সোডার কত? 40 না? আর আণবিক ভর হচ্ছে 40। তো এখান থেকে ঘনমাত্রা চলে আসে 2.5 মোলার। এখানে ঘনমাত্রা চলে আসলো কত? 2.5 মোলার চলে আসলো। তো এখন স্যার চিন্তা করো যে আমাকে কি দিছে? আমাকে বলছে প্রথম দ্রবণের, তো তার মানে আমার কাছে আছে 50 মিলিলিটার 1 মোলার HCl। আমি এটার সাথে প্রশমন বিক্রিয়া দেওয়াবো কার? আমি এটার সাথে প্রশমন বিক্রিয়া দেওয়াবো এই যে 2.
মানে আমি জানি না কতটুকু দেওয়া লাগবে। ধরো কথার কথা আমি ধরে নেই এক্স মিলিলিটার 2.5, অর্থাৎ তো সালফিউরিক অ্যাসিড HCl কেন, এর সাথে আমি বিক্রিয়া দেওয়াবো তোমার এক্স মিলিলিটার 2.5। কোনটা লিখলেন? এই যে সালফিউরিক অ্যাসিড বলছে না উক্ত দ্রবণে 50 মিলিলিটার নিয়ে, তুমি বুঝতে পারছো? ওইখান থেকে আমি ধরো কথার কথা আমার এইখানে ছিল 500, ও ঠিক আছে। আমি এখান থেকে একটা গ্লাস দিয়ে 50 নিয়ে নিছি। তো তাহলে কি আমার ঘনমাত্রা চেঞ্জ হবে? ওই যে আরবি কে ওইদিন বুঝাইছিলাম, ধরো তুমি হচ্ছে তোমার কাছে একটা বুঝছি ভাই, বুঝছি। হ্যাঁ শরবতের জগ আছে, শরবতের জগ থেকে তুমি গ্লাসে পানি ঢাললা, তোমার তুমি হচ্ছে জগে চিনিটা যেরকম মিষ্টি, গ্লাসের শরবতটাও সেরকমই মিষ্টি। তো ঘনমাত্রা চেঞ্জ হয় না, মানে হচ্ছে আয়তন হচ্ছে ধরো যে পানি অ্যাড না করে অন্য জায়গায় সরা নিলে, সো 50 তো ঘনমাত্রা সেম থাকবে। 2.5 মিলি কস্টিক সোডা, এই যে এদের মধ্যে এখন রিয়াকশন হবে, ঠিক আছে? রিয়াকশন হওয়ার পরে আমার কি পরিমাণ লাগবে কস্টিক সোডা ওটাই আমি বের করব, ঠিক আছে? সো কেমনে বের করা যায় চলো আমরা হচ্ছে একটু লিখে দেখাই, না লিখে দেখাইলে প্রবলেম হতে পারে। সো প্রথমে হচ্ছে ওই যে আগে যা করছি ওটাই করে নেই। সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা নির্ণয়, সালফিউরিক অ্যাসিড এর ঘনমাত্রা নির্ণয়। ভাইয়া ব্ল্যাক স্ক্রিন দেখা যায় না। ও দেখা যায় না? হ্যাঁ গুড, ভালো কথা মনে করছো। এখন তো দেখা যায় মনে হয় না? এখন দেখা যায়? জি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, দেখা যায়। 1000 W ভাগ MV। সালফিউরিক অ্যাসিডের ভর দেওয়া ছিল 49 গ্রাম, আণবিক ভর হচ্ছে 98, আয়তন কত 500 মিটার দেওয়া আছে, এখান থেকে চলে আসে 1 মোলার। এরপর স্যার আমরা করব হচ্ছে কস্টিক সোডা এর ঘনমাত্রা নির্ণয়। কস্টিক সোডা এর ঘনমাত্রা নির্ণয়, ঠিক আছে? সেম, C = 1000 W ভাগ MV। W এর মান কত প্রশ্নে দেওয়া নাই, M কত 40, আমাকে প্রশ্নে বলেছে 10%, আমাকে বলেছে 10% W ভাগ V। 10% বলা যেই কথা, 10 ভাগ 100 লেখা একই কথা। সো তুমি এই জায়গায় W/V এর বদলে 10% বসাবা, 10% বসানো যেই কথা, 10/100 বসানো একই কথা। এখান থেকে কত আসে 2.5 মোলার। গুড। এখন স্যার আমার ওই যে কি বললাম যে আমার হচ্ছে আগে ছিল 500 মিলিলিটার, মানে আমার হচ্ছে আগে একটা বড় পাত্র ছিল, বড় পাত্রে হচ্ছে আমার HCl ছিল 500 মিলিলিটার। ওখান থেকে কি হবে, ওখান থেকে পিচি পাত্রে তুমি হচ্ছে 50 মিলিলিটার নিবা। এখন আমার এখানে সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা যা হবে এখানে ঘনমাত্রা তাই হবে, কারণ তো আমি এখানে তো পানি মিশাই নাই, ওই যে শরবতের উদাহরণটা, ঠিক আছে? আচ্ছা, সো এখন আমাকে দেখো তো এই যে আমার প্রশমন বিক্রিয়াটা কি হবে, কে বলতে পারবা? প্রশমন বিক্রিয়াটি কি হবে? হ্যাঁ, কেউ কিছু বলে না কেন? ভাইয়া NaOH + H2SO4। হ্যাঁ সোডিয়াম সালফেট আর হচ্ছে পানি। হ্যাঁ, সালফিউরিক অ্যাসিড প্লাস NaOH, এরা বিক্রিয়া করে কি উৎপন্ন হবে? সোডিয়াম সালফেট প্লাস পানি। সমতাকরণ মাস্ট, সমতাকরণ ফরজ, এই সব জায়গায় সমতাকরণ ফরজ। আচ্ছা, তো আমরা নরমালি কি জানি? আমরা জানি হচ্ছে তোমার VASA = VBSB। আবার অ্যাসিডের মোল সংখ্যা কত 1, সো এর যাবে ক্ষারের সাথে, ক্ষারের মোল সংখ্যা কত 2, এর যাবে অ্যাসিডের সাথে। আমার কি বের করতে হবে? আমার বের করতে হবে যে ক্ষারের আয়তন কত বা কস্টিক সোডার কত আয়তন লাগবে। সো VB বের করতে হবে। VB কি হবে 2 × VASA / SB। সো 2, V এর মান কত 50, মানে আমি তো সালফিউরিক অ্যাসিড নিছি না, আমি সালফিউরিক অ্যাসিড কতটুকু নিছি 50 নিছি, 50 মিলিলিটার নিছি। সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা কত 1, কস্টিক সোডার ঘনমাত্রা কত 2.5, এখান থেকে আমার চলে আসলো 40 মিলিলিটার। তো সুস্মি আর আফরিন যেটা করছো তোমরা মেবি এই দুইটা নাও নাই আমার যেটা মনে হচ্ছে, তাই না? জি ভাইয়া। হ্যাঁ, তোমরা এই দুইটা নাও নাই, ঠিক আছে? আর এমনিতে অ্যান্সার আমার হচ্ছে 40 আসবে। এইটুকু পর্যন্ত কি স্যার বুঝতে পারছেন আপনারা? এই যে এরকম ছোট ছোট সিলি ভুল, আসলে এগুলাই পরীক্ষায় ভুল হয়, এই আসলে পরীক্ষায় ভুল এগুলাই হয়। ইভেন সেম জিনিসটা অ্যাডমিশনেও। সো পরীক্ষায় তুমি ভালো করতে পারবা তখনই যখন তুমি সিলি মিস্টেক করাটা বাদ দিবা।
যখন তুমি সিলি মিস্টেক করাটা বাদ দিতে পারবা তখনই হচ্ছে তুমি অ্যাকচুয়ালি পরীক্ষায় ভালো করতে পারবা, তোমার রেজাল্ট ভালো হবে। যতদিন পর্যন্ত না তোমার সিলি মিস্টেক গুলো দূর হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু স্যার আমরা একটা ভালো রেজাল্ট এক্সপেক্ট করতে পারি না। আমার কথা কি স্যার আপনারা বুঝতে পারছেন? ওকে, ভাইয়া আচ্ছা ঠিক আছে, তো গেল এটা। তো এই হচ্ছে অবস্থা। তো এরপর হচ্ছে আরো অনেক জিনিসপত্র আছে, সেটা হলো এক হচ্ছে স্যার বই রিডিং পড়তে হবে। যেমন ধর অনেক থিওরিক্যাল জিনিসপত্র আছে, যে আমার বুলেটে কি পরিমাণ পানি ধরে, পিপেটে সর্বোচ্চ কি পরিমাণ পরিমাপ করা যায়, ঠিক আছে, কোনটা হচ্ছে পানি স্থানান্তরের জন্য ইউজ হয়। তারপরে হচ্ছে তুমি দেখবে যে বিভিন্ন ধরনের ইয়া আছে, পাইরেস গ্লাভস, জিটেক্স গ্লাস, ঠিক আছে, এরকম বিভিন্ন গ্লাভস আছে, হ্যান ত্যান। এই যে যে জিনিসগুলো আছে থিওরিটিক্যাল, সংকেত মুখস্থ করা, নাম মুখস্থ করা, হ্যান ত্যান, এগুলা কিন্তু স্যার তোমাদের নিজেদেরকে পড়তে হবে, এগুলা কিন্তু তোমার নিজেদেরকে পড়তে হবে, ঠিক আছে? ওকে স্যার, কথা বুঝা গেছে স্যার? ওকে জি ভাইয়া। ভাইয়া আজকের মতো ছুটি দেন। ঠিক আছে, আচ্ছা। সো নেক্সট ক্লাসে হচ্ছে আমরা হয়তো কিছু লিখে দিব, একদম মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আছে ওগুলো আমি লিখে দিব। বাট আমি আগেই বলতেছি, তোমার পরীক্ষার কোশ্চেন করার সময় স্যাররা হচ্ছে তোমার বই নিবে, স্যারের চোখের সামনে যেই এমসিকিউটা পড়বে দেওয়ার মতো ওটাই দিয়ে দিবে। সো আমার পক্ষে তো আর পুরো বই তুলে দেওয়া পসিবল না স্যার, বই থেকেই আসবে। সো তোমার কাজ হচ্ছে বইটা রিডিং পড়া, ঠিক আছে? আমি তো স্যার তোমার রিডিংটা পড়তে পারবো না, আমি তোমাকে দেখাবো কঠিন জিনিসগুলা, আমি তোমাকে দেখাবো হচ্ছে তোমার কঠিন জিনিসগুলো স্যার, ঠিক আছে? এবং মুখস্থ করার জিনিস কিন্তু তোমাকেই পড়তে হবে। সো আমরা হয়তো সামনের দিন কিছু মানে যেগুলো একদম ইম্পর্টেন্ট ওই জিনিসগুলো দেখানোর পরে আমরা হচ্ছে নেক্সট দিন হয়তো রাইডার, এখানে কিছু ম্যাথ আছে, রাইডার ধ্রুবকের ম্যাথ, হ্যাঁ আমরা হচ্ছে নেক্সট ক্লাসে রাইডার ধ্রুবকের ম্যাথ করার চেষ্টা করব, রাইডার ধ্রুবক। ওকে, তোমরা তো যারা অধ্যায় 1 পড়ছো, রাইডার ধ্রুবক কি নাম শুনছো না? নাম তো শুনছো? না আমি শুধু শুনছি, শুধু আর কিছু হ্যাঁ, জানি নাম না। শুনছো? হ্যাঁ না ভাই সবই শুনছি আমি বলি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল করলে বুঝতে পারতাম, আমরা প্র্যাকটিক্যাল করছিলাম নর্ডেমের সার্টোরিয়াস ব্যালেন্স, পলভঙ্গি আমরা হচ্ছে তোমার যে ইয়া করছিলাম আর কি, পলভঙ্গি ব্যালেন্সের তোমার হচ্ছে যে প্র্যাকটিক্যালটা করছিলাম, ঠিক আছে? তো হচ্ছে এই কারণে হচ্ছে বুঝতে ইজি হয়েছে। তো আমি দেখি তোমাদের এগুলা কেমনে, বেশি তুমি আসলে যদি যন্ত্র না দেখো বুঝবা কেমনে, যন্ত্র না দেখলে তো এগুলো বুঝবা না। হ্যাঁ, যন্ত্র না দেখলে আমি যা বলবো ওগুলো বিশ্বাস করে নেওয়া লাগবে, এই হচ্ছে কথা। তো তাহলে নেক্সট ক্লাসে আমি তাও ইয়া বললাম, আমাদের চেষ্টা থাকবে নেক্সট ক্লাসেই শেষ করে দেওয়া যায় কিনা অধ্যায় 1, চেষ্টা করবো নেক্সট ক্লাসে অধ্যায় 1 একটা দফা রফা করে ফেলার। ওকে, এবং আমাদের ইনশাল্লাহ এই মাসের 15-20 তারিখের মধ্যে অধ্যায় 1 অধ্যায় 2 এই দুইটাই শেষ করে পরীক্ষার ডেট দিয়ে আমরা হচ্ছে নতুন কোন টপিকে যাব। আমার কথা কি স্যার আপনারা বুঝতে পারছেন কি বলছি? ওকে, ক্লিয়ার সবাই? এরপরে তো অধ্যায় 4 ধরবেন নাকি? হ্যাঁ, এরপর খুব সম্ভবত অধ্যায় 4 ধরবো, কারণ অধ্যায় 4 ম্যাথমেটিক্যাল টার্ম, তো পুরো অধ্যায় ম্যাথ, ম্যাথ ছাড়া কিছু নাই, খালি ম্যাথ আর এটাই তো মনে হয় চ্যাপ্টার অনেক ভাইয়া ফার্স্ট পেপারে সবচেয়ে বড় হ্যাঁ, chapter। অধ্যায় 4 প্রচুর বড়, অধ্যায় 4 অনেক বড়, অনেক ম্যাথ, ওইখান থেকে অনেক ঘুরে, এবং বুয়েটে অধ্যায় 4 থেকে 50 মার্ক আসবে শিওর, 50 মার্ক আসবে, বা 40 তো অ্যাটলিস্ট আসবেই বুয়েটে, 600 মধ্যে 40 বা 50 আসবে অধ্যায় 4 থেকে। হ্যাঁ বলো তিশা। মানে কি এতগুলো আমার এই মানে 4টা কোশ্চেন কম? হ্যাঁ, এটা অধ্যায় 4 থেকে ম্যাথ না, ওইখান থেকে প্রশ্ন ঘুরানো যায়, সারা তো এখান থেকে প্রশ্ন দিয়ে মজা পায়, মুখস্থ জিনিস দেখে লাভ আছে, আর মুখস্থ জিনিস দেখে আলটিমেটলি মেধা যাচাই করা যায়, যাচাই করা যায় না, ঠিক বুয়েট আছে? তো আর ইয়ে দেখে না, হ্যাঁ সেটাই, হ্যাঁ তিশা কিছু বলবো মনে হয়। ভাইয়া সেকেন্ড পেপার পড়াবেন না? হ্যাঁ, আমরা হচ্ছে আগে ফার্স্ট পেপার শেষ করে দেন সেকেন্ডে যাব, একটা সিরিয়ালে থাকবো আর কি, ঠিক আছে? ফার্স্ট শেষ করে দেন সেকেন্ডে যাব, কারণ হচ্ছে ডিরেক্টলি সেকেন্ডে গেলে একটু হজবল লাগতে পারে। হয়তো অধ্যায় 4 শেষ করে সেকেন্ড যেতে পারি, হয়তো অধ্যায় 4 শেষ করে সেকেন্ড পেপারের অধ্যায় 3 ধরবো বা 1 ধরবো, এরকম আর কি। বাট আগে লাস্টের অধ্যায় 2টা অধ্যায় কি থিওরিটিক্যাল ভাইয়া? মানে লাস্টের একটা অধ্যায় তোমার হচ্ছে আমার লাস্টে যে অধ্যায় ফার্স্ট পেপারের ওটাও পুরা থিওরি, দ্বিতীয় পত্রের লাস্ট অধ্যায় ওটা পুরাই থিওরি, ঠিক আছে? থিওরি আর কি, মানে তোমার কেমনে হচ্ছে পেয়ারা সংরক্ষণ করে, কিভাবে লিপস্টিক বানায়, কিভাবে এটা বানায়, কিভাবে এটা সংরক্ষণ করে, কিভাবে মাংস কৌরাজাতকরণ করে, কিভাবে মাছ কৌরাজাতকরণ করে, কিভাবে দুগ্ধ প্রসেস করে, এইগুলো আর কি, বুঝতে পারছো?
এই মানে হচ্ছে ভাইয়া কথা। এগুলা মেডিকেলের পোলাপানদের জন্য। হ্যাঁ, এগুলো মেডিকেলের জন্য অ্যাকচুয়ালি, ঠিক আছে। আচ্ছা, তো আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে তোমরা একটু দেখে আইসো, রাইডার ঝুঁকটুকু একটু দেখে আইসো যাতে বুঝতে ইজি হয়, ঠিক আছে। তো তাহলে স্যার আজকে এই পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ। ওকে, আসলে আরো পড়ানো যেত, টপিক শেষ আজকে, এই হচ্ছে কথা। না না, আজকে পড়ানোর দরকার নেই, আমি লেটে দিচ্ছি। কি মনে হয় তুমি কই ছিলা? তোমারে খুঁজতেছিলাম, আমি বলি, কি রে, সারা শব্দ নাই কেন, কাহিনী কি? আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে আল্লাহ হাফেজ। আর আমাদের নেক্সট ক্লাসে কিন্তু শেষ করতে হবে, হ্যাঁ। নেক্সট ক্লাস একটু লম্বা হবে, ওকে। নেক্সট ক্লাসটা হয়তো 4টা 4:30 বাজতে পারে শেষ হইতে, ঠিক আছে। ওকে স্যার, তাহলে আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম ভাই। আল্লাহ হাফেজ হ্যাঁ, ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কিন্তু পরীক্ষা হবে, আমরা কিন্তু পরীক্ষার ডেট দিয়ে দিব। আমাদের হচ্ছে অধ্যায় 1-এর পরীক্ষা হবে, অধ্যায় 2-এর লাস্ট পার্টের এক্সাম হবে, হ্যাঁ। আমরা হয়তো সামনের উইকে অধ্যায় 1-এর পরীক্ষা নিতে পারি, ওকে। তো তার সাথে সবাইকে আল্লাহ হাফেজ। ভাই ডেট কবে ডেট এক্সামে? আগে অধ্যায় 1 শেষ করে নিই, এরপর ডেট দিব, অধ্যায় 1 শেষ করে ডেট দিব, ওকে। তার সবাইকে আল্লাহ হাফেজ।